এটা কিন্তু করতে হবে, ঠিক আছে? তো মানে অ্যাসাইনমেন্ট দেওয়ার পর আবার বলেন না যে স্যার আজকে থাকে ঠিক আছে, এটা তো করা যাবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অ্যাটলিস্ট 10 মার্কস থাকবে। আপনাদের একটা মধ্যে আগে দিয়েছিলাম তাই না? আর একটা এটা 10 থাকবে, একটা ফাইনাল হয়তো পরবর্তীতে আমি দিই, ঠিক আছে? দিয়ে আমরা শেষ করি 25 মার্কস। আর আগামী হ্যাঁ হ্যাঁ তিনটা মিলে 25 হবে আর কি। আর আগামী উইকে একটা কুইজ আমরা দিব, যেহেতু সিলেবাস খুব বেশি কভার হয়নি। আমাদের মিড টার্মের এই যে ম্যাথ ছিল না, প্রসেস শিডিউলিং এর ম্যাথ আর হচ্ছে ডেডলক করছিলাম, মনে আছে? ডেডলকের ডিটেকশন, এই ডেডলক ডিটেকশন, এই দুইটা পার্ট থেকে আমাদের আগামী শনিবার একটা কুইজ থিওরি থাকবে না। ডেডলক ডিটেকশনের পার্টটুকু আর হচ্ছে ম্যাথমেটিক্স হচ্ছে প্রসেস শিডিউলিং, এখান থেকে আগামী উইকে একটা কুইজ থাকবে, দিয়ে ওই চ্যাপ্টার মানে প্রসেস শিডিউলিং চ্যাপ্টার এখানে শেষ, ওইটা থেকে আর ফাইনালের কোনো প্রশ্ন থাকবে, ঠিক আছে? ওইটাই কুইজ দিয়ে হ্যাঁ না ডেডলক ফাইনাল আসবে, কিন্তু প্রসেস শিডিউলিং আর ফাইনাল আসবে, ঠিক আছে? ওটা বাদ দিন। স্লাইড সব এখানে সি ড্রাইভে আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নেবেন, সব স্লাইড আছে, আমি দেখাই দিই। এখানে ফুল একদম সব স্লাইড দেওয়া পরে সবই আছে সি ড্রাইভে, আমি দিয়ে দিব তারপরে ক্লাস করব। এই সি ড্রাইভে দেখেন এই যে ওএসএস দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটার মধ্যে এই যে যতগুলো স্লাইড পড়াবো সবগুলো আছে, এগুলো নিয়ে যাই, ঠিক আছে? এটা নিয়ে যান, আর আমি তারপরে ক্লাস করে দিয়ে দিই। আচ্ছা, তো আমাদের সেমাফোর দিয়ে আমরা একটা প্রবলেম দেখি, তারপরে আমরা একটা অ্যাসাইনমেন্ট দেখি। সেমাফোর কি মনে আছে? স্যার একটা ডেটা টাইপ। হ্যাঁ, মানে সেমাফোর দিয়ে আমরা কি করি, যে আমরা যদি কোনো একটা শেয়ার্ড ব্লক থাকে, শেয়ার্ড ব্লকে কি আমরা একসাথে একের বেশি লোককে অ্যালাউ করবো না? তাহলে আমাদের এটার জন্য আমরা কি করবো, সেমাফোর ইউজ করবো। তো এই সেমাফোরের ইউজ আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পলটার নাম কি দেখেন তো, রিডার রাইটার প্রবলেম। তো প্রবলেমটাকে একটু বলি, তারপর আমরা সলিউশন করি। প্রবলেমটা হচ্ছে দেখেন, আমাদের একটা ডাটাবেস আছে, এই যে একটা ডাটাবেস সিস্টেম আছে, ঠিক আছে? এই ডাটাবেসের মধ্যে দুই ধরনের প্রসেস আছে, দেখেন তো কি কি, রিডার প্রসেস আর কি রাইটার প্রসেস। তো রিডাররা হচ্ছে ডাটাবেসের মধ্যে নরমাল সিলেক্ট কোয়েরি রান করে, মানে তার মানে তারা কোনো রাইট চেক কিছু করে না, শুধু ডাটা রিড করে। তাহলে এই ডাটাবেস থেকে যদি রিড করতে চাই, বলেন তো একসাথে একাধিক রিডার অ্যালাউ করা যাবে কিনা, একসাথে প্যারালালি? তার মানে যেহেতু তারা কোনো মডিফাই করে না, মাল্টিপল রিডার অ্যালাউ, ওকে? একটা রিডার যদি রিড করা শুরু করে, আরেকটা রাইটারকে কি ঢুকতে দিব? রাইটার কিন্তু ডাটাবেস চেঞ্জ করে, আপডেট করে, মডিফাই, ডিলিট করে, করবে। তার মানে ওকে যদি আমি রাইট করতে অ্যালাউ করি, তাহলে তো দেখা যাবে সে মাঝখান থেকে রেকর্ড ডিলিট করে দিচ্ছে, আর রিডার কি করতেছে, রেকর্ড দেখতে পাচ্ছে। তার মানে ইনকনসিস্টেন্ট রিড হয়ে যাবে। তো সেই জন্য রিডার যখন আছে তখন কোনো রাইটার অ্যালাউড না। কোনো একটা রাইটার রাইট করতেছে শুরুতে, এখন কি রিডার ঢুকতে দিব? দিব। আচ্ছা, একটা রাইটার রাইট করতেছে, আরেকটা রাইটারকে ঢুকতে দিব? দিব না, কারণ দুইজনকে একসাথে রাইট করতে দেওয়া যাবে না। একজন হয়তো একই ডাটা আমি 50 করতেছি, আরেকজন 70 করতেছে, তখন দুজনকে কি হতে পারে, একসাথে আপডেট হলে ইনকনসিস্টেন্ট হতে পারে। তার মানে একসাথে দুইটা রাইটারকে আমরা কি করবো না, অ্যালাউ করবো। তাহলে আমাদেরকে একটা সলিউশন, প্রবলেমটার একটা সলিউশন দিতে হবে, যে রিডাররা প্যারালালি অ্যালাউড, কিন্তু কোনো রিডার রাইটার একসাথে আমরা অ্যালাউ করবো, ঠিক আছে? তো আইডিয়াটা এরকম যে এই ডাটাবেসটাকে কন্ট্রোল করার জন্য দেখেন, সিনক্রোনাইজ করার জন্য আমরা এই কোডটাই যাই। এই যে এখানে দেখেন তো, এইখানে আমরা কিসের কোড লেখা, এই কোডটা কিসের জন্য? রিডারের জন্য। তো রিডার কিন্তু একাধিক থাকতে পারে, ঠিক আছে? তো এটার আইডিয়াটা এরকম, দেখেন এখানে আমাদের একটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, দেখেন ভ্যারিয়েবলটার নাম কি, মিউটেক্স। এই মিউটেক্সটা হচ্ছে একটা বাইনারি সিমাফোর। তাহলে এই সিমাফোরটার যদি বাইনারি সিমাফোর হয়, বলেন তো বাইনারি সিমাফোরের ইনিশিয়াল ভ্যালু কত হয়? 1 হয় না আরো বেশি হয়? 1 হয় নাকি? সিমাফোর ভ্যালু সর্বোচ্চ কত হতে পারবে? 1, বাইনারি সিমাফোর। আচ্ছা, এখানে আরেকটা সিমাফোর দেখেন তো কি লেখা, ডিবি। তাহলে আমি লিখে রাখি সিমাফোর ডিবি, এটাও একটা বাইনারি সিমাফোর, এটার ইনিশিয়াল ভ্যালু কত? 1। আরেকটা ভ্যারিয়েবল দেখা যাচ্ছে রিড কাউন্ট, দেখতে পাচ্ছেন? এইটা একটা নরমাল ইন্টিজার ভ্যারিয়েবল, এই পাশে লিখে রাখি ইন্টিজার রিড। এটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এটা দিয়ে আমরা রেকর্ড রাখবো যে আমার সিস্টেমে কয়টা রিডার আছে।
কারণ রিডারের সংখ্যা কি একের বেশি হতে পারে না। তো আইডিয়াটা কি আছে দেখেন, আইডিয়াটা হচ্ছে যে একদম শুরুতে ধরেন ডাটাবেজে কোনো রিডারও নাই, কোনো রাইটারও নাই, ঠিক আছে। তো প্রথম একজন রিডার আসুক, সে ঢুকবে সিস্টেম, ওকে। তো রিডার তো আমরা অ্যালাউ করবো। আচ্ছা, এখন প্রথম যখন রিডার আসবে দেখেন আইডিয়ার কি, এই যে রিডার 1 ট্রাই করছে, এই কোডটা রান করছে। দেখেন আমরা শুরুতে আসলাম, এখানে থেকে নামলাম, ডাউন মিউটেক্স, দেখেন তো মিউটেক্স ডাউন করা যাবে কিনা। মিউটেক্সের ভ্যালু কত? 1। ডাউন করলে কত হবে? 0। তো 0 কিন্তু অ্যালাউ, সমস্যা নেই। তাহলে এটাকে ডাউন করলাম, এটা হয়ে গেল কত? 0। কে ডাউন করলো? রিডার। নিচে নামলাম, রিড কাউন্ট প্লাস প্লাস, এটা বেড়ে কত হইল? 1। তার মানে আমি কি ফার্স্ট রিডার না? আমি রিডার হিসেবে প্রথম ঢুকতেছি, আমার আগে কোনো রিডার ছিল না। তাহলে আমাকে কি করতে হবে বলতো? এই ডাটাবেসটাকে কি করতে হবে? লক করে ফেলতে হবে না? কারণ আমি যদি লক না করি রাইটার তো ঢুকে যাবে। তাহলে ফার্স্ট রিডারের অ্যাডিশনাল দায়িত্ব কি? ডাটাবেস লক করা, তাই না? মানে এটা যদি আমাদের ডাটাবেস হয়, এই ধরনের ডাটাবেসে এখন কোনো রিডারও নাই, রাইটারও নাই। প্রথম রিডার যখন ঢুকবে, যে প্রথম রিডার যে মুহূর্তে ঢুকবে, তখন সেই ডাটাবেসটাকে কি করে ফেলবে? লক করবে, যাতে করে কি হয়, কোনো রাইটার যেন আর কি করতে না পারে, এন্ট্রি নিতে না পারে। কিন্তু রিডার কিন্তু ঢুকতে পারবে। লক করার পরেও রিডাররা কিন্তু কি করতে পারবে? ঢুকতে পারবে। কিন্তু কোনো রাইটার ঢুকতে পারবে? পারবে। আসতেছে ওটা। তো প্রথম রিডার এটা ডাউন করলো, রিড কাউন্ট কত হলো? 1। এটা তো ক্লিয়ার। এই লাইনটা ট্রু না ফলস? ট্রু। তাহলে এখানে আসলাম, ডাউন ডিবি, এইটা দিয়ে আমরা ডাটাবেস লক করব। তাহলে ডিবি কত হয়ে যাবে? 1 থেকে 0। ডাউন করলে 0 হয়ে যাবে। এবার মিউটেক্স আপ করলাম, তাহলে কত হয়ে গেল মিউটেক্স? 1। এখান থেকে এই জায়গায় চলে আসলাম, তার মানে রিডার 1 কোন লাইনে চলে আসলো? রিড ডিবি ফাংশনটা কল করলো নাকি? তাহলে রিডার 1 এখন ডাটাবেস রিড করছে, তার মানে সে উপর থেকে এই লাইনগুলো এক্সিকিউট করতে করতে এইখানে এসে থামছে। এখন যদি রিডার 2 ট্রাই করে, বলেন তো কি হবে? রিডার 2 এই কোডটা ফাংশন যদি আবার রান করে, দেখি। while true নামলাম, মিউটেক্স ডাউন করা যাবে? যাবে। 1 আছে 0 হবে। যাবে তো, ফাইন। রিড কাউন্ট প্লাস 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 হবে। 2 হয়ে যাবে। 2 হলো। এখন তো সেকেন্ড ম্যান, ফাইন। এই লাইনটা ট্রু না ফলস? ফলস। তাহলে কি এইটা এক্সিকিউট হবে? না। ওই দরকার নেই যে এক্সিকিউট করব। ফার্স্ট ম্যান তো এটাকে ডাউন করেই ফেলছে, সেকেন্ড ম্যান তো আর এটা ডাউন করা যাবে না নাকি? তাহলে সে কি এই লাইন থেকে স্কিপ করে এখানে চলে আসবে। এটা আবার কত হয়ে যাবে মিউটেক্স? আচ্ছা, মিউটেক্স 0 হয়েছিল, 0 থেকে আবার কত হলো? 1। মানে প্রথমজন ডাউন করে আবার যাওয়ার সময় কি করে? আপ করে এখানে চলে আসে। তাহলে এখানে এখন কি আছে বলেন তো? রিডার 1 আছে, রিডার 2 আছে, দুইটা রিডার আমার সিস্টেমে ঢুকছে। প্রথমজন লক করছে, পরের জন স্কিপ করে চলে আসছে। আচ্ছা, এখন আসেন, এইটা হচ্ছে আমাদের রাইটারের। ওকে, এটা হচ্ছে আমাদের রাইটার। এখন দেখেন এই কোডে যদি W1 ট্রাই করে, রাইটার 1 কি হবে দেখেন। রাইটার 1 তার ডাটা রেডি করলো, ডাউন ডিবি, ডাউন ডিবি। ডিবি কি ডাউন করা যাবে কিনা দেখেন। ডিবি ভ্যালু কত? 0। তাহলে এটা কি -1 হয়ে যাবে না ডাউন করতে গেলে? তাহলে কি এটা ডাউন অ্যালাউড? তাহলে W1 ডাউন করতে ফেল করবে, ফেল করে সে কি কিসে চলে যাবে? স্লিপ মোডে চলে যাবে না? সেমাফোর ডাউন করার চেষ্টা করলে সে কি করে? সেমাফোর 2 তে চলে যায়। তার মানে W1 এখন স্লিপ মোডে চলে যাবে, কারণ সে সেমাফোরটাকে ডাউন করতে ফেল করছে, ঠিক কি না? আচ্ছা, এখন যদি W2 ট্রাই করে, তাহলে দুইজনই স্লিপ মোডে আসছে নাকি? তাহলে আমি লিখে রাখি এও স্লিপ মোডে আসছে, এও স্লিপ মোডে আসছে। তাহলে সিস্টেমে রিডার আছে দুইজন, এই যে দুইজন রিডার আছে, তারা রিড করছে, এই দুইটা রাইটার ঢুকতে ফেল করছে, কারণ তারা রিডারের কারণে ঢুকতে পারে। এখন আমরা একটু যদি চেক করি, আবার আগে করে যাই। রিডার 2 রিডার 1 এর মধ্যে একজনের রিড করা শেষ, দেখেন সে চলে যাচ্ছে, যাওয়ার সময় আবার কি করলো? মিউটেক্স ডাউন, রিড কাউন্ট মাইনাস মাইনাস। তাহলে এটা কত হয়ে যাবে বলুন তো? 2 থেকে 1 হয়ে যাবে। আচ্ছা, বলেন তো রিড কাউন্টের ভ্যালু যেহেতু এখন 1, তার মানে আরো কি রিডার আছে কিনা আমার সিস্টেমে? আছে। তাহলে আমি কি লাস্ট রিডার? না।
তাহলে আমি কি ডাটাবেস আনলক করে দিয়ে চলে যাবো? তাহলে আমি কিছুই করবো না। তাহলে দেখেন তো আমার জন্য এই লাইনটা ট্রু না ফলস? ফলস। ফলস। তাহলে আমি কি এই কাজটা করবো? নাহলে কি করবো? আপ মিউটেক্স করে দিয়ে চলে যাবো। তাহলে একটা রিডার চলে যাচ্ছে, সে যেহেতু লাস্ট রিডার না, সে কিন্তু ডাটাবেস ছাড়বে না, কারণ ডাটাবেসে এখনো একটা রিডার আছে। আচ্ছা, এখন আরো রিডার কে আছে? আর টু চলে গেছে, এখন বাকি আছে কে? আর1। আর1 চলে যাচ্ছে, কাজ শেষ, ডাটাবেস রিড করা শেষ। মিউটেক্স ডাউন করলাম, রিড কাউন্ট মাইনাস মাইনাস, এটা কত হয়ে যাবে? 0। তাহলে বলেন তো আমি কি লাস্ট ম্যান কিনা? জি স্যার। আমি লাস্ট ম্যান। তাহলে দেখেন তো এই লাইনটা ট্রু না ফলস? ট্রু। আপ ডিবি দিয়ে মিউটেক্স চেঞ্জে চলে গেল। বলেন তো সিস্টেমে কোনো রিডার আছে? ডিবির ভ্যালু কত? 1। এখন দেখেন তো এই কোডটাতে আবার যদি যাই, ডিবির কারণে কারা কারা ধরা খেয়ে আছে? W1 আর W2। এই ডিবির ভ্যালু কত হয়েছে? 1। তাহলে কি এই দুজনকে ওয়েক আপ করবো? যে কোনো একজনকে, তাই তো? কোনটাকে ওয়েক আপ করবো আমি জানি না, মানে শিডিউলিং অ্যালগরিদম। তো ধরেন আমি W2 কে ওয়েক আপ করলাম, এই যে W2 কে। তাহলে W2 যদি ওয়েক আপ হয়, W2 কি এখন এটাকে ডাউন করতে পারবে কিনা দেখেন তো? পারবে। তাহলে কি হবে? এটা আবার 0 হয়ে যাবে। তাহলে এখন W2 এখান থেকে এই লাইনে চলে আসছে নাকি দেখেন তো? কিন্তু W1 কিন্তু আগের মতো স্লিপে আছে। এখন W2 যদি এখানে রাইট করা শুরু করে, এখন তো রিডার অ্যালাউ করা যাবে না। একটু দেখি রিডার আসলে কি হয়। W2 কিন্তু রাইট করছে, এখন কিন্তু যায়নি। আচ্ছা ফাইন। এখন দেখেন তো এই কোডটা যদি আমরা আবার ব্যাক করি, এখন আপনারা দেখে বলবেন, এখন যদি একটা রিডার আসে তাহলে কি হবে? এই যে রিডার 1 আসবে, আপনারা দেখে বলেন রিডার 1 আসলে কি হবে? মিউটেক্স ডাউন হইলো। মিউটেক্স তো সেপারেট, মানে মিউটেক্সকে ডাউন করা যাবে, এটা ডাউন করা যাবে। তাহলে এটা ডাউন করলে কত হবে? 0 হবে। নিচে নামলাম রিড কাউন্ট প্লাস প্লাস, হ্যাঁ, প্লাসও করলাম। এটা কত হবে? 1 হইলো। কন্ডিশন ট্রু। ডিবি হ্যাঁ? ডাউন হবে না। কোনটা দেখি যাই কিনা। ডিবি ডাউন রিড কাউন্ট প্লাস প্লাস করলাম, এটা কত হইলো? 1 হইলো। এটা ট্রু না ফলস? ট্রু। ডাউন দিবি করতে পারবো? পারবো না। তার মানে রিডার 1 এই জায়গায় এসে স্লিপ করে চলে যাবে নাকি? রিডার 1 কেন ফেল করলো? কারণ অলরেডি একটা রাইটার ডাটাবেস ডাউন করা আছে, এটা তো ক্লিয়ার। তাহলে রিডার 1 এখানে ফেল করেছে। এখন আমাকে বলেন তো আরো একটা রিডার যদি আসে কি হবে? সেই জায়গায় আসবে না স্যার, আচ্ছা, ডাউন ঠিক। মিউটেক্সেই তো ফেল হয়ে যাবে ও। আচ্ছা R2 যদি আসার চেষ্টা করে, দেখেন তো R2 এখান থেকে এই লাইনে নামবে, এখানেই ফেল। দেখেন তো এইটা ডাউন করতে পারবে কিনা? না, কেন? কারণ আপনি কারণ R1 এটাকে ডাউন করে 0 করছে, আর কিন্তু এই আপ মিউটেক্স তো রান করতে পারে না। তার মানে R1 কিন্তু এইখানে আটকে গেছে, সো R1 তো এই লাইনটা রান করতে পারেনি। তাহলে R2 কি হবে? আর2 ডাউন। R2 এই জায়গাতে এসে আটকে পড়ে যাবে, R2 আর নিচে নামতে পারবে না। বুঝতে পারছি? জি স্যার। R3 যদি ট্রাই করে, এখানেই থাকবে। তার মানে এরা কিন্তু এই জায়গায় ব্লক হবে। ফার্স্ট ম্যান এই জায়গায় লক হবে, আর এরপরে সবাই কোন জায়গায় লক হবে? এই পার্টটাকে লক হবে। বুঝতে পারছি কিনা? এখন আমাকে বলেন দেখি আমাদের কারেন্ট সিচুয়েশন কি? আমাদের এখানে রাইটার আছে কয়জন? দুইজন। একজন রাইট করছে, দুইটা রিডার, তিনটা রিডার আছে। একজন লক করতে ফেল করছে, আর দুইজন উপরে আটকা পড়ছে। এখন যদি W2 চলে যায়, এই যে চলে যাচ্ছে, চলে গেছে, যাওয়ার সময় সে কি করবে? আপ ডি, তাহলে এটাকে আবার 1 করে দিল। এখন আমাকে বলেন রাইটার 2 তো চলে গেছে, ডিবি কত হয়ে গেছে? 1 এখন আমাকে বলেন ডিবি কে ডাউন করার চেষ্টা কারা কারা করতেছে? R1 R2 আর ডিবির জন্য ডিবিকে তো শুধু R1 ডিবির জন্য কারা কন্টেস্টেড? R1 W1 W1 আর R1 W1 আর কে? R1 R1, তাই তো? আচ্ছা, কোনো গ্যারান্টি দেওয়া যাবে যে W1 ই চান্স পাবে? R1 তো চান্স পেয়ে যেতে পারে জি স্যার। নাকি? তাহলে আমাদের সিস্টেমে ছিল দুইটা রাইটার, একজন রাইট করে বের হয়ে যাওয়ার সাথে সাথে ডিবি ছাড়ছে, ছাড়ার সাথে সাথে ওই রাইটারের ওই ডিবিটা কিন্তু W1ও পাইতে পারে, অথবা কি R1ও পাইতে পারে নাকি? তো R1 যদি পেয়ে যায় ডিবিটা, মানে ওয়েক আপ হয়, তাহলে R1 কোন জায়গা থেকে রান করবে? R1 কোন জায়গা থেকে রান করবে? ডাউন ডাউন এখান থেকে। তাহলে R1 এই ডিবিটা ডাউন করতে পারবে, তাহলে এটা কত হবে? 0 হয়ে যাবে।
0। এখান থেকে মিউটেক্স ছেড়ে দিলাম, এই জায়গায় আসলাম, তার মানে R1 কোন জায়গায় চলে আসলো, এখানে চলে আসলো। তাহলে R1 কোন জায়গায় চলে আসলো, এখানে। এখন বলেন তো R1 যদি এই জায়গায় আসে, R2 R3 ও পাবে। এই দুজন কি আসতে পারবে একসাথে নাকি দেখেন তো? নাকি একজন করে আসবে। একজন করে আসবে, কারণ এই মিউটেক্স একজন করে ছাড়বে। তাহলে R2 এবং R3 কি করতে পারবে বলেন তো, এই জায়গায় চলে আসতে হবে। তাহলে খেয়াল করে দেখেন একটা জিনিস, রাইটার 1 ডিবিটা ছাড়ার সাথে সাথে কপাল খারাপ হওয়ার কারণে রিডার হয়ে গেছে। একটা রিডার পাওয়ার সাথে সাথে সে তো এখানে আসছেই, তার পেছন দিয়ে আরো দুজন চলে আসছে। তাহলে এই তিনজন না বেরোনো পর্যন্ত W1 এর কি আর কোনো সুযোগ আছে কিনা বলেন তো? নাই। মানে কথা বুঝতে পারছেন, একটা রিডার যদি ডাটাবেস আটকাইতে পারে, তার পেছন দিয়ে আরো 10 জন চলে আসছে। এখন বলেন তো এই 10 জন আর ওই একজন 11 জন না বের হওয়া পর্যন্ত কোনো রাইটারের কোনো সুযোগ আছে কিনা? নাই। কোনো সুযোগ নেই। কিন্তু একটু আগে কি দেখলাম, এখানে রাইটার কয়জন ছিল বলতো? এখানে রাইটার কয়জন ছিল? একজন না, দুইজন ছিল। ধরেন 3 জনও থাকতে পারতো। একজন কোনো রকমে লক করছে, কাজ শেষ করে যেই আনলক করছে, কোনো গ্যারান্টি আছে যে এই পাবে? না। পাবে? তো দেখেন 3 জন রাইটার ট্রাই করছে, একজন সুযোগ পাইছে, ছাড়ার সাথে সাথে আবার ডিবিটা রিডারও তো নিয়ে নিতে পারে কিনা? তো রিডার যদি একবার ধরে ফেলে ডিবি, তাহলে তার পেছন দিয়ে আরো রিডার চলে আসতে পারে না? তাহলে এই কোডটাতে প্রায়োরিটি কার বেশি, রিডারের না রাইটারের? রিডারের বেশি। তার মানে একটা রিডার লক করলে যদি আরো 4 জন চলে আসে, সবাই না যাওয়া পর্যন্ত রাইটারের কোনো সুযোগ নেই। কিন্তু এইটা তো বলতে পারছি না যে 3 জন রাইটার আসলে 3 জনই না যাওয়া পর্যন্ত রিডারের কোনো সুযোগ নেই। এই কথাটা কি বলতে পারছি কোডে? পারছি? তাহলে এইটা বলতে চাইলে কি করতে হবে? মানে কিভাবে বাড়াবো? রাইটারের কোডটা তো এইটা, আর এটা হচ্ছে রিডারের কোড। এটা হচ্ছে রিডারের কোড। দেখেন তো এই রিডারের কোডের মতো করে আমি রাইটারের কোডটা লিখতে পারি কিনা? এই যে এই কোডটা চেঞ্জ করে এই যে এইভাবে লিখতে পারি কিনা দেখেন। এই কোডটা একটু ভালো করে দেখেন। রিডারের কোডের মতো করে রাইটারের কোডটা লিখলাম। এখন এটার সাথে আগের কোডটার পার্থক্য কি দেখি, কে বলতে পারে? বলেন, এখন দেখি, একটু ট্রাই করে দেখি। এটা হচ্ছে আমাদের নতুন রাইটারের কোড। ওকে, আমরা দুটার প্রায়োরিটি সেম করতে চাচ্ছি। তাহলে একটু দেখি, W1 ট্রাই করছে প্রথম। ধরেন ডাটাবেস ডিবি আমি লেখা রাখি, ডিবি এর মধ্যে 1, তার মানে কোনো রিডার আছে? নাই। নাই। আচ্ছা, নিচে নামলাম, ডাটা রেডি করলাম, নতুন একটা মিউটেক্স নিলাম, নাম কি দিলাম? রাইটার মিউটেক্স। তাহলে এটা 1 থেকে 0 করলাম। রাইটার কাউন্ট প্লাস প্লাস কত হইলো? 1। এটা ট্রু না ফলস? ট্রু। তাহলে ডাউন ডিবি, তাহলে ডিবি কত হয়ে গেল? 0 হয়ে গেল। 0 হয়ে গেল। নিচে রাইটার মিউটেক্স ছেড়ে দিলাম, এই জায়গায় চলে আসলাম। তাহলে W1 কোন জায়গায় আসলো? এই লাইনে আসলো। এখন দেখেন তো W2 যদি আসে কি হবে? W2 ডিবি পর্যন্ত এখান থেকে এটা ডাউন করতে পারবে? পারবে তো? পারবে। কারণ এটা তো আমার যাওয়ার সময় আপ হয়ে যাবে। তাহলে ডাউন করলাম, এটা রাউটার কাউন্ট কাউন্ট করলো। 1 থেকে কত হলো? 2 হয়েছে। 2 হলো। মানে আগে তো 1 ছিল, এখন 2 হলো। এটা ট্রু না ফলস? ট্রু। ফলস। ফলস, কারণ কি রাইটার কাউন্ট তো এখন 2 আর এটা তো 1। তো সেকেন্ড ম্যান কি আর এটা ডাউন করার চেষ্টা করবে? না। সেকেন্ড ম্যান এই জায়গায় চলে আসলো। আচ্ছা, যদি এখন W3 ও ট্রাই করে, এটা হয়ে যাবে 3, সেম ওখানে চলে এখানে চলে আসবে। তাহলে এখন সিস্টেমে কয়টা রাইটার আছে? 3টা। এখন ওই আগের মতো সিস্টেম, যাওয়ার সময় 1 করে রাইটার কাউন্ট কমাবো, আর লাস্ট ম্যান কি করবে? ডিবি আপ করবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 3টা রাইটার তো এখানে চলে আসছে, তো 3টা রাইটার যদি একসাথে রাইট করা শুরু করে, এটা কি অ্যালাউ? তবে 3টা রাইটারকে কিন্তু আমি ঢুকতে দিছি, কিন্তু 3টা রাইটারকে তো একসাথে রাইট করতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? ঢুকতে দিব ফাইন, কিন্তু তাকে আবার আটকাইতে হবে নাকি? তাহলে আপনার জন্য কি করবো? আরেকটা বাইনারি সিমাফোর দিব, ওইটা ডাউন করে রাইট করতে হবে। আমি ঢুকতে দিলাম ফাইন, ওকে, কিন্তু এই জায়গায় আমি কি করলাম দেখেন তো, আরেকটা সিমাফোর দিলাম, বাইনারি সিমাফোর। এটাও কিন্তু বাইনারি সিমাফোর। তাহলে এটার ইনিশিয়াল ভ্যালু কত? 1। তা দেখেন তো এই লাইন পর্যন্ত 3 জনই চলে আসছে, এই 3 জন। কিন্তু 3 জনের মধ্যে 3 জনই কি এটাকে ডাউন করতে পারবে না? কয়জন ডাউন করতে পারবে? একজন পারবে। একজন।
তাহলে ধরেন W1 ডাউন করতে পারছে, ওরে এই জায়গায় W1 রাইট করতেছে, এই যে এখানে ডাটাবেস রাইট করতেছে, তাহলে 2 আর 3 কি অবস্থা? 2 আর 3 2 আর 3 এই জায়গায় স্লিপ মোডে আছে। তাহলে এ যখন এটা ছেড়ে দিবে, এই যে এক্সক্লুসিভ ব্লকটা আপ করে দিবে, তখন কি হবে? তখন আবার আরেকজন রাইট করতে পারবে। তাহলে তিনজনই যখন রাইট করবে, যাওয়ার সময় যেন কি করে? রাইটার কাউন্ট কমায়। আর যদি এই লাইনটা ট্রু হয়, যে এই লাইনটা ট্রু মানে কি? লাস্ট রাইটার। তাহলে লাস্ট রাইটার কি করে? ডিবিকে আপ করে। তাহলে এখন দেখেন তো আমি বলতে পারবো কি না যে এই তিনজন না যাওয়া পর্যন্ত কোনো রিডারের কোনো সুযোগ নেই। আগের মতো হয়ে গেল যে সব রিডার না যাওয়া পর্যন্ত কোনো রাইটারের চান্স নাই। এখন কি বললাম? সব রাইটার না যাওয়া পর্যন্ত কোনো রিডারের সুযোগ নেই। সব রাইটারকে আসতে দিব ঠিক আছে, কিন্তু রাইট করার জন্য কিন্তু আবার এইটাকে আটকে দিতে হবে। তারপরে ব্যাপারটা কি দাঁড়ালো দেখেন, এই দরজার মধ্যে দিয়ে রাইটারটা ঢুকতেছে, লাস্ট টেবিলে একটা প্রিন্টার আছে, সবাই প্রিন্ট করতে চায়, মানে মডিফাই করে ডকুমেন্ট প্রিন্ট করতে চায়। আচ্ছা, তাহলে সবাই কি রাইটার না? তো এই আমি কি বলবো, দরজার বাইরে একটা সিমাফোর দিয়ে রাখেন, এটা বেল, ওকে, বাইরে সিমাফোর, তবে চাপ দেওয়ার পরে আমি ঢুকতে পারবো। আমি প্রেস করলাম, ঢুকে আবার ছেড়ে দিলাম, আমি ঢুকে গেলাম। তাহলে একজন একজন করে সব রাইটার ঢুকে গেল। তো এখানে ধরেন 10 জন রাইটার ঢুকে গেছে, তো 10 জন রাইটারই এখানে বসে আছে, কিন্তু প্রিন্টার কিন্তু একজনকে অ্যাক্সেস করতে দেওয়া যায়। তাহলে কি করবো? তার মানে প্রিন্টার টেবিলের সামনে আমাকে আবার আরেকটা সিমাফোর বসাইতে হবে নাকি? যে ঢোকার সময় একটা সিমাফোরতে ঢুকলাম, কিন্তু প্রিন্টার টেবিলের আগে আমাকে আবার একটা বাইরে সিমাফোর বসাতে হবে। ওইটা যে ডাউন করতে পারবে সে প্রিন্ট করবে, যাওয়ার সময় আবার আপ করে দিয়ে চলে যাবে। তার মানে ঢুকবে সবাই একসাথে 10 জন, কিন্তু প্রিন্ট করতে পারবে কয়জন বলেন তো? একজন। কিন্তু এই কোডটাতে দেখেন তো, আগের কোডটাতে, এই যে আগের কোডটা, এই কোডটা দেখেন তো, এইখানে কি এইখানে কোনো এক্সট্রা ডিবি ছিল কি, মানে কোনো সিমাফোর ছিল কি না? নাকি রুমে ঢুকতে পারলে রিড করা শুরু করে দিবে? ঢুকতে পারলে রিড করা শুরু করে দিবে। তার মানে রিডারদের জন্য কোনো অ্যাডিশনাল রেস্ট্রিকশন নাই, কিন্তু রাইটারদের জন্য অ্যালাউ করবো মাল্টিপল, কিন্তু কাজ করতে দিব কি 1 বাই 1। সেই জন্য একটা এক্সট্রা সেমাফোর আমরা ইউজ করছি। এটা ক্লিয়ার করে দেখেন। আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্ন হচ্ছে, এই কোডটাতে যদি আমি এই মিউটেক্সটা ব্যবহার না করতাম, যে এই মিউটেক্সটা, এইটা যদি ইউজ না করতাম, এই মিউটেক্সটা যদি বাদ দিয়ে দিতাম, তাহলে কি হতো? কারণ এই মিউটেক্সটা নাই, তাহলে কি কোডটা কাজ করতো? কিন্তু একজন করে কাজ করতো। চিন্তা করে বলুন, চিন্তা করার সময় নেন 1 মিনিট বা 30 সেকেন্ড, তারপরে বলুন। মানে ডাউন মিউটেক্সটা নাই। এখন আমরা এইভাবে চিন্তা করি, আমরা প্রথমে রিডার 1 দিয়ে ট্রাই করি, ওকে? তাহলে রিডার 1 এর কোডটা রান করি, এটা তো আর নাই। আচ্ছা, ইনিশিয়ালি এটার ভ্যালু কত জানো? 0। আচ্ছা, তাহলে আচ্ছা এই লাইনটা মানে কি বলো তো? এই লাইনটা মানে হচ্ছে লিখে রাখি, read count equal to read count plus 1। দেখেন তো একই না এই দুটো লাইন? এই লাইনটার বদলে আমি এইভাবে লিখলাম বোঝার জন্য। তাহলে ইনিশিয়ালি read count কত সেটাও লিখে রাখি। আচ্ছা, ডিবি কত? 1। আর এই মিউটেক্স তো নাই। তাহলে R1 ট্রাই করছে, ওকে? R1 এখান থেকে নামলো নিচে, রিড কাউন্টের ভ্যালু কত? 0। তারপর আমি 0 দেখলাম, এটাকে এখন আমি 1 করবো। 1 করার আগে আমার টাইম কোয়ান্টাম শেষ হয়ে গেছে, আমি কিন্তু 0 দেখছি, এই যোগটা শুধু করতে পারিনি, এই যোগটা করার আগে আমার টাইম কোয়ান্টাম শেষ। তাহলে আমি রিড কাউন্টের ভ্যালু কত দেখছি বলুন তো? 0। কিন্তু এই যোগটা কি করতে পারছি? পারি না, আমার টাইম কোয়ান্টাম শেষ হয়ে গেছে। তার মানে রিডার 1 এই লাইনে এসে তার টাইম কোয়ান্টাম শেষ, রিডার 1 চলে গেছে। এখন ওএস আরেকটা রিডার আসছে, রিডার 2, ওকে সুযোগ দিচ্ছে। রিডার 2 কি হবে দেখেন তো? সেও নিচে থেকে নামবে, রিড কাউন্টের ভ্যালু কত? 1 হয়েছে না 0ই আছে? 0ই আছে। তাহলে সে এটাকে যোগ করে 1 করবে, ওকে? লাইনটা ট্রু না ফলস? ট্রু। ডাউন ডিবি করতে পারবো কিনা? পারবো। তাহলে রিডার 2 এটাকে ডাউন ডিবি করলো, এটা হয়ে গেল কত? 0। তাহলে এখান থেকে সে এই লাইনে চলে আসলো, তাহলে লিখে রাখি R2 এখানে আসছে, ওকে? ফার্স্ট ম্যান, এখন ফার্স্ট ম্যান কে ছিল? R2 ডাটাবেস ডাউন করে চলে আসছে। এখন যদি ওয়েস্ট আবার R1 কে চান্স দেয়, বলুন তো R1 কি করবে? R1 রিড কাউন্টের ভ্যালু কত থেকে গেছিল?
জিরো দেখে গেছে। এখন কিন্তু 1 হয়ে গেছে, কিন্তু ও তো 0 দেখে গেছিল, তো তার তো খালি যোগটা করা বাকি ছিল নাকি? তাহলে সে কি করবে? 0 + 1 কত হবে? 1। মানে সে মনে করবে যে আমি তো 1ই করলাম। এই লাইনটা ট্রু না ফলস? ট্রু। তাহলে সে বলবে যে আমি ফার্স্ট রিডার, নামলো নিচে, ডাউন ডিবি করার চেষ্টা করলো। ডিবি কি ডাউন করা যাবে কিনা বলেন? না। ডিবি তো অলরেডি একজন ডাউন করেই গেছে। তাহলে বলেন তো 8 1 এই জায়গায় আটকা পড়ে যাবে না? তাহলে একটা রাইটার প্রথম রিডার তো এটাকে R2 তো এটাকে লক করে এখানে চলে আসছিল, কিন্তু R1 তো এটাকে লক করার কথা ছিল না, সে তো ফার্স্ট রিডার না, কিন্তু সে তো নিজেকে ফার্স্ট রিডার মনে করছে। কেন বলতো? টাইম আউট ইউটিলাইজ। টাইম আউটের কারণে সে রিড কাউন্টটাকে 0 দেখে গেছিল। সে যখন আবার সুযোগ পেয়েছে 0 থেকে কি করছে? এটাকে 1 করছে। তাহলে বলেন তো এখানে কোনো এরর হয়েছে কিনা বা ইনকনসিস্টেন্সি হয়েছে কিনা? এই রিডারটা তো এখানে এসে ফেল করলো, বাকিরা কিন্তু ঢুকতে পারবে, এখান থেকে বাকিরা ঢুকতে পারবে, কিন্তু এ আর কখনোই ঢুকতে পারবে বলেন তো? এ ঢুকতে পারবে? এ ঢুকতে পারবে না। তাহলে এই যে একটা ইনকনসিস্টেন্ট সিচুয়েশন তৈরি হলো, যে একজন রিডার ফেল করলো, বাকিরা ঢুকে গেল। তাহলে এই রিডারটা ফেল করার কারণ কি? বলেন কেন ফেল করছে? এই রিড কাউন্টটাকে 8 1 ও 0 দেখছে, 8 2 কি দেখছে বলেন তো? 0 দেখছে। তাহলে কি আমি বলতে পারবো যে এই রিড কাউন্টটাকে একটা শেয়ার্ড ভ্যারিয়েবল কিনা বলেন তো? হ্যাঁ। এটা শেয়ার্ড ভ্যারিয়েবল কিনা? তো এই শেয়ার্ড ভ্যারিয়েবলকে দুজনই প্লাস করতে গেছে, দুজনই কত দেখছে? দুজনই কত দেখছে? 0 দেখছে। তাহলে শেয়ার্ড ভ্যারিয়েবল রিড কাউন্ট এইটাকে দুইজনই 0 দেখছে, দুইজনই কি করছে? 1 করছে। তাহলে বলেন তো এটা একটা রেঞ্জ কন্ডিশন না? যে আমি 0 দেখলাম, আপনিও 0 দেখলেন, দুইজনই একসাথে 1 করার চেষ্টা করছে, দুইজনই 1 করছে, একজন পার হয়ে গেছে, একজন আটকা পড়ে গেছে। তাহলে এখানে একটা রেস হয়েছে না? তাহলে রেস আটকানোর জন্য মানে কাহিনী কি? লক করা নাকি? তার মানে রিড কাউন্টকে এট এ টাইম দুইজন জনে একসাথে বাড়াইতে বা কমাইতে না পারে, সেজন্য আমরা কি করি? রিড কাউন্টটাকে একটা সেমাফোর দিয়ে আটকায় নিয়ে প্লাস করে কাজ শেষ করে আবার কি করি? সেটাকে ছেড়ে দিই। ওই জন্য আমাদের এই মিউটেক্সটা দরকার, এই মিউটেক্সটা দরকার, এই যেটা। তার মানে আমি যখন এটাকে চেঞ্জ করতেছি, তখন যেন অন্য কেউ কি করতে না পারে, এটাকে চেঞ্জ করতে না পারে। এই সেমাফোরটা, এই ভ্যারিয়েবলটা যেহেতু একটা নর্মাল অর্ডিনারি ভ্যারিয়েবল, এইটাতে কিন্তু রেস অ্যারাইজ করতেছে। এই যে আমরা মাত্র দেখলাম যে একজন ঢুকতে পারছে, একজন ঢুকতে পারেনি। বুঝতে পারলাম কিনা? একটু ক্লিয়ার করে দেখেন। তাহলে এই রেসটা অ্যাভয়েড করার জন্য আমাকে কি করতে হবে? এই মিউটেক্সটা ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে আপনারা একটু চিন্তা করে দেখবেন যে এই পাশেও ঠিক একইভাবে এইটা না থাকলে কি হবে, এটা নিজেরা চিন্তা করবে। এটা কিন্তু পরীক্ষা দিতে পারে যে এই মিউটেক্সটা যদি না থাকতো তাহলে তো এখানেও নাই, এখানেও নাই। তো এখানে যেমন প্রবলেমটা বললাম, এইখানে কি হইতে পারে, এটা একটু নিজেরা কি করবেন? চিন্তা করে দেখে রাখবেন যে এই মিউটেক্সটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হতে পারে। ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন হিসেবে আমি এটা দিতে পারি, চিন্তা করবো। আচ্ছা, এখন এই যে আমরা প্রবলেমটা আলোচনা করলাম, রিডার রাইটার প্রবলেম, কি আলোচনা করছি দেখেন তো? এই যে 3টা স্টেপে প্রথমে কি বলছি? প্রথমে প্রবলেমটা নিয়ে আলোচনা করছি নাকি, যে রিডার রাইটার প্রবলেম হচ্ছে কি? একটা ডাটাবেজ আছে, এখানে রিডার আছে, রাইটার আছে, রিডারটা ঢুকতে পারবে, রাইটার একসাথে পারবে না, এগুলো আলোচনা করলাম না? তাহলে এটাকে আমরা কি বললাম? প্রবলেম ডেসক্রিপশন। তারপরে কি করছি বলো? সলিউশন কোডটা দেখছি। আচ্ছা, কোড দেখে কি শেষ করে দিচ্ছি নাকি কোডটা কিভাবে কাজ করছে এক্সপ্লেইন করলাম? কিভাবে এক্সপ্লেইন করলাম? এই যে বললাম যে প্রথমে R1 ট্রাই করতেছি, দেখি কি হয়, তারপরে R2 ট্রাই করে দেখি কি হয়। আচ্ছা, R1 R2 মাঝখানে রাইটার 1 ট্রাই করলে কি হয় দেখি, রাইটার 1 ট্রাই করলো, পরে রিডার ট্রাই করলো, দেখি কি হয়। তাহলে অনেকগুলো কেস দিয়ে আমরা কি করলাম বলেন তো? কোডটাকে আমরা টেস্ট করার বা এক্সপ্লেইন করার চেষ্টা করলাম। তাহলে সেটাকে আমরা বলছি এই যে এক্সপ্লেইন দ্য সলিউশন উইথ সাম কি সিনারি। তাহলে এই যে 3টা স্টেপ, এই 3টা স্টেপ ইউজ করে আপনারা 2টা প্রবলেম আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে একটু লেখা রাখুন। প্রথম প্রবলেমটা হচ্ছে এই যে এইটা, এই যে নামটা লিখে রাখেন, উপরে কি লেখা? ডাইনিং ফিলোসফার প্রবলেম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রবলেম। ঠিক আছে? এইটা আপনারা লিখে রাখেন প্রথম প্রবলেম। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে, সেকেন্ড প্রবলেমটা আমাদের আরেকটা স্লাইডে আছে, দেখা দিচ্ছি। এই প্রসেস স্লাইড যেটা আমরা করছিলাম, এই স্লাইডের মধ্যে আছে। এই যে শেষে চলে যাই, এই যে দেখেন উপরে লেখা কি লেখা? প্রোডিউসার কনজিউমার প্রবলেম।
তাহলে এইটা হচ্ছে আমাদের দুইটা প্রবলেম, এই দুইটাতে আমাদের সিমাফোর ইউজ করা হয়েছে। আপনাদের কাজ কি, এই প্রবলেম দুইটা আপনারা একটু অনলাইনে পড়াশোনা করবেন, ঠিক আছে, ঘাটাঘাটি করবেন। অনলাইনে এটার প্রবলেম সলিউশন সবই আছে, ইভেন স্লাইডেই সলিউশন দেওয়া আছে। তাহলে এটার এমন কোনো ব্যাপার না যে আপনাকে এটার জন্য কোনো সলিউশন আবিষ্কার করতে হবে। সলিউশন অলরেডি কি এক্সিস্ট করে, এক্সপ্লেনেশন হাজার হাজার এক্সপ্লেনেশন এক্সিস্ট করে। তাহলে আপনার কাজ কি, শুধু এই জিনিসটাকে বুঝতে হবে। ইউটিউবে দেখেন, যেখানে খুশি দেখেন, কিন্তু হ্যাঁ কোনটা ডাইনিং ফিলোসফার প্রবলেম, এই যে আর এখানে কি ওই যে প্রায়োরিটি বেস হিসেবে দেখবো মানে রিডাইরেক্টরের প্রায়োরিটি বা না, এখানে এই স্ট্যান্ডার্ড প্রবলেমের যে সলিউশন সেটাই দেখবে, কোনো নতুন কিছু আবিষ্কার করতে হবে না। আমার কাজ হচ্ছে এই প্রবলেমটা কি জিনিস আমি বোঝার চেষ্টা করব, এটার সলিউশনটা বোঝার চেষ্টা করব, এবং সলিউশনটাকে কি করতে হবে বলুন তো, কয়েকটা সিনারিওর এগেইনস্টে এক্সপ্লেন করার চেষ্টা করব। এটার জন্য আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে এই দুইটা প্রোগ্রামের জন্য, প্রোডিউসার, কনজিউমার আর হচ্ছে ডাইনিং ফিলোসফার। একটা রিপোর্ট লিখতে হবে, প্রত্যেকটা প্রবলেমের জন্য এই তিনটা স্টেপ থাকবে: প্রবলেম ডেসক্রিপশন, সলিউশন কোড, আর কি এক্সপ্লেনেশন। এই কোনটাই আপনাকে, এই যে সলিউশন কোড আপনার নিজেকেই লিখতে হবে না, এটা কিন্তু করাই আছে। শুধু এই পার্টটাতে এসে এবং এই পার্টটাতে এসে আপনাকে কি করতে হবে, একটু নিজের মতো করে লিখতে হবে। নেটে ইচ্ছা মতো দেখেন, কিন্তু ধরেন নেটে এক জায়গায় দেখলে মনে হলো এই লেখাটা খুব ভালো লাগছে, অথবা চ্যাট জিপিটিতে দিলেন, চ্যাট জিপিটি একটা দিলেও মনে হলো যে আরে সুন্দর হয়েছে লেখাটা, ওইটাই কপি করে পেস্ট করে দিলেন। এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? নিজের মতো করে যা খুশি দেখেন, কিন্তু ফাইনাল লেখাটা কি করতে হবে, রিপোর্টটা নিজের মতো। যদি আমি দেখি যে সব রিপোর্টই মনে হচ্ছে কপি পেস্ট, তখন কিন্তু আমাকে আবার প্রেজেন্টেশন দিতে হবে। তো চেষ্টা করবেন ওই স্টেপে যেন আমাকে কী করতে হয়, যেতে না হয়, ঠিক আছে? নিজের মতো করে সুন্দর করে লিখবেন, যাতে কি হয়, কপি পেস্ট করছেন এটা যেন কি হয়, ধরা না পড়ে বললে আমার জিনিসটা ভুলে যায়, মানে যেন মনে হয় যে আপনি কপি পেস্ট করবেন, ঠিক আছে? ধরা না পড়লে তো বুঝে গেলে যে বেঁচে গেলে ঠিক আছে? এটা ঠিক আছে, তাহলে এইটা করবেন। এটার জন্য আমাদের অলরেডি আমরা 10 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, এটাও 10 মার্কস থাকবে, ঠিক আছে? তো 20 গেল, আর 5 মার্কস আমরা অন্য কিছু দিয়ে দিব বা প্রেজেন্টেশন। সাবমিশনের জন্য আমি আপনাদেরকে মিনিমাম 10 ডেজ টাইম দিব, যে পড়াশোনা করে এটাকে গুছায় নিজের মতো করে। তবে অবশ্যই অ্যাসাইনমেন্টটা হার্ড কপি জমা দিতে হবে, কোনো সফট কপি জমা দেওয়া যাবে, সরি ভুলটা বলছি, সফট কপি জমা দিবেন, কিন্তু হ্যান্ড রিটেন কপি লেখা যাবে না, মানে হাতে লেখা যাবে না। প্রবলেমটা আপনি কম্পিউটারই যা করে টাইপ করবেন, কম্পিউটারই করবেন, মানে সোজা কথা কম্পিউটারের ভার্সন হচ্ছে আপলোড করতে হবে, পিডিএফ অথবা ডক ফাইল। কারণ কি, কারণ হচ্ছে টার্নিটিনে চেক করার লাগে না, আমার ওই যে গুগল ক্লাসরুমেই আপনার টার্নিটিনে চেকটা আসছে, ঠিক আছে? সো আমি যদি আপনার আপলোড করেন, ওই আমাকে বলে দিবে যে কোন জায়গা থেকে আপনি কি কপি করতে হবে। হাতে লিখলে এটা আর ধরা সম্ভব না, ঠিক আছে? সেই জন্য হাতে লিখে যাবে। সলিউশন কোডটা তো নেট যদি এটা আপলোড করা হয় হার্ড কপি না, হার্ড কপি আর দিতে হবে স্যার, আমি কোডটা তো বলছি স্লাইড যে থেকে হাতে লেখার কোনো দরকার নেই। কোডটা তো স্লাইড থেকে নিন। এক কোডটা আপনি সাইট থেকে নিতে পারেন, অনলাইন থেকে নিতে পারেন, কিন্তু নিজের মতো করে সাজায় লিখুন, ঠিক আছে? যেন কোড সোজা কপি না, ঠিক আছে? মানে সোজা কথা, আপনি কোডটা বুঝছেন কিনা। ফাইনাল পরীক্ষায় একটা প্রবলেম যদি আমি এখান থেকে দিই, আপনার তো পারতে হবে নাকি? আমি তো এটা এক্সপ্লেন করবো না, যেটা অ্যাসাইনমেন্ট। তো কোনো প্রবলেম দিলে যেন এক্সপ্লেন করতে পারেন, ওইভাবেই করে দেখুন এই লেখাটা নিজের ভাষা দিই। নিজের। আচ্ছা, তাহলে আমাদের এইটা চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছি, আমরা নতুন চ্যাপ্টার চলে যাই। চ্যাপ্টার হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো মেমোরি ম্যানেজমেন্টে আমরা প্রথমে চলে যাব হচ্ছে যে সত্যিকার অর্থে বর্তমান অপারেটিং সিস্টেমগুলো। হ্যাঁ, এই স্লাইডের শুরুতে আমাদের কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, যেগুলা কি বলে আমরা আলোচনা পরে করব, ঠিক আছে? আমরা আগে চলে যাচ্ছি হচ্ছে যে বর্তমান স্টেট অফ দি আর্ট অপারেটিং সিস্টেম কিভাবে মেমোরি ম্যানেজ করে, এইটা আমরা কি করব আগে দেখে ফেলবো, তারপরে আমরা সময় অনুসারে কি করবো বাকি কন্টেন্টগুলো কভার করবো, ঠিক আছে? সো প্রথমে আমি কিছু পার্ট স্কিপ করে কোন জায়গায় চলে যাচ্ছি, যে বর্তমান স্টেট অফ দি আর্ট অপারেটিং সিস্টেমগুলো মেমোরি কিভাবে ম্যানেজ করে সেই পার্টটা আগে দেখবো, তারপরে আমরা কি করবো থিওরিটিক্যাল পার্টগুলো যা আছে কিছুটা আবার ব্যাক করবো, ঠিক আছে? প্রথমে আমরা চলে যাচ্ছি ওই জায়গায়। আচ্ছা, সময় থাকলে আমি দেখি, ঠিক আছে? আচ্ছা, তো এটার জন্য আমাদের সাথে আসলে দরকার নেই, চাইলে আমরা লাইট দিয়ে দিতে পারি, মানে এটার জন্য আমাদের লাগবে, স্লাইড লাগবে, আপনারা স্লাইড ইউজ করবেন পরে করব।
আচ্ছা কিভাবে মেমরি ম্যানেজ করে আমরা একটু দেখি, একটা এক্সাম্পল দিই তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা মেমরি ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝাচ্ছি ধরেন আপনি কোনো একটা প্রোগ্রাম আছে a.exe, হ্যাঁ একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা আপনি ডাবল ক্লিক করলেন, এই প্রোগ্রামটার মধ্যে আপনি ভ্যারিয়েবল ডিক্লারেশন করছেন না, হ্যাঁ ইন্টিজার এটা সেটা ফ্লোট ডিক্লেয়ার করছেন অথবা লিঙ্ক লিস্ট ডিক্লেয়ার করছেন, তাহলে এই প্রোগ্রামটা যখন আপনি রান করবেন ধরেন এই প্রোগ্রামটার মধ্যে এটাকে আপনার জায়গা দেওয়ার জন্য মেমোরিতে 20 মেগাবাইট জায়গা দিতে হবে র্যাম। এই প্রোগ্রামটাকে কোথায় লোড করতে হবে বলুন তো? র্যামে লোড করতে হবে। তাহলে র্যামে জায়গা লাগবে কত? 20 মেগাবাইট। এখন এই 20 মেগাবাইট জায়গা আপনি র্যাম থেকে কোনো না কোনোভাবে আপনাকে কি করতে হবে? ওএস কে অ্যালোকেট করতে হবে। তাহলে ওএস কিভাবে এই 20 মেগাবাইট জায়গা আপনাকে র্যামে দিবে এইটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো এটা দেওয়ার জন্য প্রবলেমটা বুঝা গেল কি বলছি, যে একটা অ্যাপ্লিকেশন আপনার কাছে জায়গা চাচ্ছে 20 মেগাবাইট, আপনি তাকে কিভাবে 20 মেগাবাইট র্যামে দিবেন এটার জন্য আমরা কোড দেখার চেষ্টা করব। তো এটার জন্য প্রথম কি করতে হবে দেখেন, এই হচ্ছে আমাদের র্যাম। আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিই তারপর আমরা বড়তে যাব। এই র্যামটার সাইজ আমরা ধরে নিচ্ছি মাত্র 8 কিলোবাইট। কত? 8 কিলোবাইট। ওকে, তো প্রথম আমি কাজ করব কি দেখেন, এই র্যামটাকে আমরা কিছু পার্টিশনে ভাগ করব। অপারেটিং সিস্টেম কি করে? পার্টিশনে ভাগ করব। তো পার্টিশনের যে ভাগ করব, পার্টিশনের একটা সাইজ লাগবে না যে কত কত করে ভাগ করব। র্যামের সাইজ কত? 8 কিলোবাইট। এটা হচ্ছে র্যাম সাইজ। আচ্ছা এখন আমি বলে দিলাম যে এই র্যামটাকে পার্টিশন করব আমরা 1 কিলোবাইট করে। 1 কিলোবাইট মানে কি? 1024 নাকি? তাহলে আমরা 1 কিলোবাইট করে যদি পার্টিশন করি, ফিক্সড পার্টিশন, তাহলে কয়টা ভাগ হবে? এটা হলো 8 কেবি, র্যামের সাইজ কত? 8 কেবি। এটাকে ভাগ করব কত করে? 1 কেবি করে ভাগ করব। তাহলে টোটাল ভাগ কয়টা হবে? এই যে ভাগ করলে 8টা হবে না নাকি? বুঝতে পারছেন না নাকি? আগে আমরা সহজে বুঝি তারপর আমরা এক্সাম্পলে যাব। আমার র্যামের সাইজ হচ্ছে 8 কেবি, এটাকে আমরা কয়টা পার্টিশন করতে বললাম? 1 কেবি করে পার্টিশন করতে বললাম। তাহলে কয়টা পার্টিশন হবে? 8টা। তাহলে 8টা পার্টিশন লিখে ফেলি। 1 2 3 4 5 6 7 8। এই নাম্বার দিয়ে দিই 0 1 2 3 4 5 6 7। তাহলে এই যে এক একটা পার্টিশন দেখতে পাচ্ছেন, এই এক একটা পার্টিশনকে আমরা নাম দিব হচ্ছে এক একটা ফ্রেম। ঠিক আছে? তাহলে আমি যদি বলি আমাদের এই র্যামে নাম্বার অফ ফ্রেম কয়টা? 8টা। একটু ঠিক আছে না দেখেন, নাম্বার অফ পার্টিশন এটাই নাম্বার অফ কি বলবো? ফ্রেম বলবো। তাহলে নাম্বার অফ ফ্রেম হচ্ছে 8টা। আচ্ছা ফাইন। তাহলে আমাদের পার্টিশন সাইজ অথবা ফ্রেম সাইজ একই কথা না বলেন তো? পার্টিশন সাইজ বা ফ্রেম সাইজ একই কথা কিনা? আচ্ছা তাহলে র্যামকে আমরা প্রথমে ফিক্সড পার্টিশনে ভাগ করে ফেললাম। আচ্ছা এবার আমাদের আসেন এই প্রোগ্রামটা আমরা লোড করবো র্যামে, এই প্রোগ্রাম। এই প্রোগ্রামটার নাম আমি ধরেন দিলাম a.exe। ওকে, এই প্রোগ্রামটার সাইজ হচ্ছে আপনার লেখা আছে 16 কিলোবাইট। কত কিলোবাইট? 16 কিলো। 16 কিলোবাইট। র্যামের সাইজ কত? 8 কিলো। 8 কিলোবাইট মাত্র। ওটা বাদ দেখো, মানে এত বড় ম্যাম তো আমরা নেই। হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ করি b.exe করে। ওকে, তাহলে b.exe সাইজ কত? 16 কিলো। আচ্ছা, তো এই প্রোগ্রামটা র্যামের চেয়ে ডাবল সাইজ। এরকম হইতে পারে কি, তাই না? যে আপনার র্যাম আছে 4 জিবি আর আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও রান করবেন, ওর সাইজ হচ্ছে 16 জিবি। তো এই বিরাট প্রোগ্রামটা কি র্যামে পুরোটা লোড করা সম্ভব? সম্ভব। তাহলে এই প্রোগ্রামটাকে র্যামে লোড করার জন্য আমরা কি করবো দেখেন, এইটাকেও এক্স্যাক্টলি এইটার মতো করে পার্টিশন করে ফেলব। পার্টিশন সাইজ কত ইউজ করছি? 1 কিলোবাইট। 1 কেবি। ওকে, তাহলে এই প্রোগ্রামটাকেও আমরা কি করব? পার্টিশন করব। এবং এখানেও আমরা পার্টিশন সাইজ ইউজ করব কত? 1 কিলোবাইট। 1 কেবি। তাহলে কয়টা পার্টিশন হবে? 16টা। 16 কেবি হচ্ছে প্রসেস সাইজ, 1 কেবি দিয়ে ভাগ করলাম, তাহলে কয়টা হলো? 16টা নাকি? জি স্যার। তাহলে একটু লিখে ফেলি 0 1 2 3, পুরোটা লেখার দরকার নেই, 15 14। দেখেন ঠিক আছে কিনা? তাহলে আগে
এই একটা পার্টিশনের কি বলছিলাম? ফ্রেম। আর এখন এটা কি প্রোগ্রাম না এটা কি র্যাম না প্রসেস? এটা প্রসেস। তাহলে প্রসেসের এই একটা ছোট্ট ব্লক যে পার্টিশনটা, এটাকে আমরা বলবো এখন থেকে, এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো পেজ। তাহলে র্যামের ক্ষেত্রে বললাম ফ্রেম, আর প্রসেসের ক্ষেত্রে কি বললাম? পেজ। তাহলে আমাদের বলেন তো এই যে পার্টিশন সাইজ বা পেজ সাইজ একই কথা না? জি। পেজ সাইজ কত? 1 KB। ফ্রেম সাইজ কত? 1 KB। তাহলে আমরা কি এখানে এইভাবে লিখতে পারবো যে আসলে ফ্রেম সাইজ আর পেজ সাইজ সমান নাকি? সেম না? এই যে 1 KB, এই যে 1 KB, তার মানে এখানে কত ইউজ করা হয়েছে? 1 KB। তাহলে আমরা প্রথমে কাজ কি করছি? প্রথম কাজ কি ছিল? র্যামকে পার্টিশন করে ফেলা। 8টা পার্টিশন পাওয়া গেল। এবার যে প্রোগ্রামটাকে লোড করব তাকেও ঠিক একই পার্টিশন সাইজ ইউজ করে পার্টিশন করবে। এই পার্টিশনগুলোর এক একটা নাম কি দিলাম আমরা? পেজ। তার মানে পেজের সাইজ আর ফ্রেমের সাইজ সেম। তাহলে দেখেন এই সেম হওয়ার কারণে সুবিধা কি? আমি এখানকার একটা পেজকে মেমোরির একটা ফ্রেমে লোড করতে পারবো না? দেখেন তো পারবি না? জি স্যার। আচ্ছা ফাইন। এখন আমার টোটাল পেজ আছে 16টা। তো বলেন তো এই প্রোগ্রামটা যদি আমি রান করতে চাই 16টা পেজেই র্যামে লোড করতে পারলে ভালো ছিল, কিন্তু র্যামে তো এতগুলো ফ্রেম নাই। তাহলে আমি কি করব? একটু ডাইনামিক্যালি চিন্তা করবো যে যখন যেই পেজের জন্য রিকোয়েস্ট আসবে তখন সেই পেজগুলো আমি কি করবো? র্যামে লোড করবো। একটা বড় প্রোগ্রাম ধরেন 100টা লেভেলের একটা গেম, এখন আপনি খেলতেছেন হচ্ছে লেভেল 1। তাহলে বলেন তো বাকি 99টা লেভেল কি র্যামে লোড করার কোনো দরকার আছে নাকি লেভেল 1টা লোড করলে যথেষ্ট? তাহলে ওএসও তাই করে যে যদিও পুরো প্রোগ্রামটা সাইজ 4 GB, কিন্তু খেলতেছি মাত্র 1 মেগাবাইট বা 5 মেগাবাইট, তখন এই 5 মেগাবাইটে সে কি করে বলেন তো? র্যামে লোড করে। আবার যদি আমি এখন আচমকা লেভেল 2 খেলতে চাই তখন সে কি করবে? তখন লেভেল 1-এর র্যামে জায়গা থাকলে লেভেল 1 র্যামে থাকতে পারে, তখন লেভেল 2টা র্যামে আসবে। বুঝতে পারছি? তার মানে অন ডিমান্ড আমরা লোড করতেছি না, কিন্তু পুরো প্রোগ্রাম একসাথে লোড করতেছি নাকি অন ডিমান্ড লোড করতেছি? অন ডিমান্ড। তো এই যে পুরো প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন এখানে পেজ আছে কয়টা? টোটাল 16টা। এখন যখন আপনি প্রোগ্রামটা রান করা শুরু করলেন, প্রোগ্রামটা প্রথমে তার এই 0 নাম্বার পেজের ডাটাটা অ্যাক্সেস করা শুরু করার চেষ্টা করবে। তার কিন্তু অনেক পেজ, কয়টা? 16টা পেজ, কিন্তু তার এখন কাজ করতেছে কোন পেজে? আচ্ছা দেখেন তো 0 নাম্বার পেজটা যে কাজ করবে এই পেজটাকে অবশ্যই আমার কি করতে হবে? আগে এই র্যামে লোড করতে হবে, কারণ র্যামে যদি লোড না করি তাহলে কিন্তু মাইক্রো প্রসেসরে পাঠাতে পারবো না। কথা বুঝতে পারছি? র্যামে লোড না করলে কিন্তু আমি মাইক্রো প্রসেসরের ডাটা পাঠাতে পারবো না। তাহলে দেখেন তো র্যামে জায়গা খালি আছে কিনা? খালি আছে। তাহলে এক কাজ করি, এই 0 নাম্বার পেজটাকে আমি র্যামে এই যে এখানে এনে লোড করি, যে 5 নাম্বার ফ্রেম। কারণ আপনি বলতে পারেন স্যার 0তে আনলেও তো হতো। এটা র্যান্ডম, যে কোনো জায়গায় আনতে পারি, কারণ আমার কি খালি যাচ্ছে না পুরো জায়গা, আমি যে কোনো জায়গায় না বসাতে পারি। আচ্ছা এবার দেখেন 0 নাম্বার পেজের পরে অপারেটিং সিস্টেমের কাছে রিকোয়েস্ট আসলো এই 3 নাম্বার পেজের ডাটা নিয়ে এসে কাজ করবে। 3 নাম্বার পেজ র্যামে আছে না? 3 নাম্বার পেজ র্যামে কই আছে? 3 নাম্বার এই যে এই 3 নাম্বার পেজটা, এই যে পেজটা, এটা তো প্রসেসের পেজ, এই পেজটা র্যামে আছে কি? তাই তো আমার তো র্যামে আছে 0 নাম্বার পেজটা, বাকিগুলো তো খালি জায়গা। র্যামে কি আছে দেখো তো? শুধু 0 আছে। র্যামে আছে এই প্রসেসটার 0 নাম্বার পেজটা এই মুহূর্তে র্যামে কোথায় আছে? 5 নাম্বার ফ্রেমে। তার মানে এই 3 নাম্বার পেজটা র্যামে লোড করা নাই কিন্তু। তাহলে কি করতে হবে? র্যামে আনতে হবে। তাহলে র্যামে জায়গা খালি আছে কিনা? আচ্ছা তাহলে যে কোনো জায়গায় আনি, এখানে এনে লিখি। তাহলে আমি কি বলতে পারবো যে এই প্রোগ্রামটার 16টা পেজের মধ্যে মাত্র অন ডিমান্ড 2টা পেজ র্যামে লোড করা হয়েছে, আর বাকি পেজগুলো কিন্তু র্যামে নাই, বাকি পেজগুলো হার্ড ডিস্কে রয়ে গেছে। র্যামে আছে মাত্র 2টা পেজ। তাহলে যখন যেই পেজের জন্য রিকোয়েস্ট আসবে তখনই আমি সেই পেজটা কি করবো? র্যামে লোড করবো। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি এই প্রোগ্রামের 3 নাম্বার পেজ র্যামে আছে কিনা? আছে তো। কোথায় আছে? 7 নাম্বার ফ্রেম। 7 নাম্বার ফ্রেম। তাহলে আমি বলছি 3 নাম্বার পেজ, আপনি কি বলছেন? 7 নাম্বার ফ্রেম, তাই তো? কিভাবে বললেন?
ওই যে ইন্ডেক্স নাম্বারটা কিভাবে বলছেন? সাইটের ইন্ডেক্সের এই ছবিটা দেখে বলছেন নাকি? হ্যাঁ। কম্পিউটার তার ছবি দেখে কাজ করবে না। তাহলে কম্পিউটারকে কিভাবে বুঝাবেন 3 নাম্বারটার সাথে অ্যাক্সেস? কিভাবে বুঝাবেন? অ্যাড্রেস লোকেশন কি করে? তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোনো একটা ম্যাপিং টেবিল লাগবে। হ্যাঁ ম্যাপিং যে আমার 0 নাম্বার র্যামের 7 নাম্বার, 7 আমার 1 নাম্বার র্যামের 5 নাম্বার, তার মানে আমার একটা ম্যাপিং টেবিল লাগবে। তাহলে আমি একটা ম্যাপিং টেবিল নিই মাঝখানে, যে ম্যাপিং টেবিল। এই টেবিলটাকে আমরা বলছি, এটাকে আমরা বলছি ম্যাপিং টেবিল। সাউন্ড এই টেবিলটার নাম হচ্ছে পেজ টেবিল। ম্যাপিং টেবিলটার নাম কি দিব আমরা? পেজ টেবিল। এই ম্যাপিং টেবিলে এন্ট্রি কয়টা থাকবে দেখেন? এন্ট্রি থাকবে হচ্ছে এইখানে যতগুলো পেজ, সবগুলো এই ততগুলো এন্ট্রি। হুম। এখানে যতগুলো পেজ এই টেবিলটাতে কি ততগুলো Entry। এন্ট্রি থাকবে। তাহলে 0 1 2 3 14 15। দেখেন ঠিক আছে কিনা? ওকে, এইটুকু ঠিক আছে? জি, তাহলে এই টেবিলটাতে যতগুলো পেজের সংখ্যা আছে এই টেবিলটাতে ঠিক ততগুলো এন্ট্রি থাকবে। এন্ট্রি থাকে। হ্যাঁ আচ্ছা আমাকে বলেন তো, এই প্রোগ্রামটার সাইজ আর এই টেবিলটার সাইজ কি সেম কিনা, সাইজ সমান কিনা? না। মানে এই প্রোগ্রামটা যদি 20 মেগাবাইট হয়, এই টেবিলটার সাইজও কি 20 মেগাবাইট কিনা? সেমই তো। না, বেশি সাইজ হওয়া- কিন্তু সেম না। বেশি হওয়া দরকার না। বেশি কেমনে বেশি? কম হওয়ার কথা, শুধু মিটার দেখেন এই পুরো প্রোগ্রামটার সাইজ কত ছিল? তো ইয়া 16 কেবি, হুম। ঠিক তো? 16 কেবি। এইখানে এই টেবিলটাতে কয়টা ঘর আছে বলুন তো? 16টা ঘর আছে নাকি? হ্যাঁ। এই ঘরের মধ্যে কি লিখবো আমরা বলেন? ঘরের মধ্যে কি এন্ট্রি দিব? ম্যাপিং এন্ট্রি দিব। ম্যাপিং অ্যাড্রেসটা এন্ট্রি দিব, তাই তো? Address টা entry দিব। আচ্ছা ঠিক আছে, তো ওইটা সাইজ একটু পরে আসি। বলেন 0 নাম্বার পেজ র্যামের কোথায় আছে? পাঁচে পাঁচে পাঁচে। তাহলে আমি কি করবো জানেন? এই 0 ঘরে লিখে রাখবো 5। দেখেন ঠিক লিখছি কিনা? জি। আরেকটা লিখবো, সেটা কি বলো? 3 নাম্বার পেজ র্যামের কোথায় আছে? তিনে লিখবো তাহলে 3 এ লিখবো 7 আর বাকি ঘরগুলো খালি। হুম। তাহলে এই টেবিলের মধ্যে কি লিখছি বলুন তো? শুধু নাম্বার। একটা নাম্বার লিখছি। এই নাম্বারটা কি হতে পারে? ইন্টিজার, বড় জোর, ফ্লোট অথবা ডাবল। তো যদি 8 বাইটও হয়, মানে 4 বাইটের বেশি তো নাই, 2 বাইট হচ্ছে ইন্টিজার। ইন্টিজারে কত? 2 বাইট। ফ্লোট হচ্ছে এখনকার ইন্টিজার 4 বাইট। তো ফ্লোট হচ্ছে কত? ধরেন 8 বাইট, সর্বোচ্চ 8 বাইটের বেশি তো নাই। না। 8 বাইট যদি হয় তাহলে এই ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরের জন্য জায়গা দরকার কত? 8 বাইট। এন্ট্রি আছে কয়টা? 16টা। তাহলে 16 × 8, এত বাইট হচ্ছে এই টেবিলটার সাইজ। এত বাইট, কম না। তার মানে এইটা তো 16 কিলোবাইট। আর ওইটা আর এটা হচ্ছে মাত্র খালি বাইট। 16 × 8 বাইট। তো এই টেবিলটা কিন্তু খুব ছোট্ট একটা টেবিল, কারণ এটা তো একটা ম্যাপিং টেবিল। আমার কোন পিস র্যামের কোন জায়গায় আছে এটার জন্য একটা টেবিল। এই টেবিলটা তো আর প্রসেসের সাইজের সময় নিতে পারে না। এই পুরো প্রোগ্রামটার সাইজ যদি হয়তো 100 গিগাবাইট, এই টেবিলটার সাইজ হতো মাত্র কয়েক কিলোবাইট। এটা কিন্তু 100 গিগাবাইট হতো না, কারণ এটার মধ্যে তো খালি জাস্ট নাম্বার রাখতেছে। নাম্বার অ্যাড্রেস। সো ম্যাপিং টেবিলটা কিন্তু আসলে খুব বড় হবে না। আচ্ছা এইবার আসেন, ম্যাপিং টেবিলটা কি কাজে রাখলাম বোঝা গেল তো? আচ্ছা এখন বলেন তো, এই প্রোগ্রামটা যদি বলে তার 15 নম্বর পেজটা র্যামে আছে কিনা সে ব্যবহার করতে চায়, কিভাবে বুঝবো 15 নম্বর র্যামে নাই? ম্যাপিং টেবিলে চেক করব। ফাইন, তাহলে ম্যাপিং টেবিলে আসলাম 15, এই ঘরে দেখলাম কোনো ফ্রেম নাম্বার আছে নাই। নাই। তো দেখেন কোনো একটা পেজ যখন আমি অ্যাক্সেস করতে যাব, প্রথম আমি আগে এইখানে এসে চেক করব। এখানে এসে চেক করে কি দেখলাম? কোনো ফ্রেম নাম্বার নাই। তাহলে না থাকলে এটাকে আমরা বলি হচ্ছে পেজ ফল্ট। তার মানে এই পেজটা র্যামে পাওয়া গেল না, এটাকে আমরা কি বলবো? পেজ। তো পেজ ফল্ট হলে কি করতে হবে? এই পেজটাকে র্যামে আনতে হবে নাকি? তাহলে র্যামে আনবো মানে কি? এইখান থেকে এই 15 নম্বর পেজটাকে আমি র্যামে জায়গা আছে কিনা চেক করেন। আছে? আছে। তাহলে 15 নম্বর পেজটাকে এইখানে নিয়ে আসি। তাহলে র্যামে আসলো, পেজ ফল্ট হয়েছে। 15 নম্বর পেজটা আমি র্যামে এখানে এনে লোড করছি। এরপরে নেক্সট কাজ কি? ম্যাপিং টেবিল এন্ট্রি দিতে ম্যাপিং হবে। টেবিল কি করতে হবে? এন্ট্রি দিতে হবে 0 এখানে কত এন্ট্রি দিব? 0। 0। এইবার বলেন তো পেজ ফল্ট হবে কিনা? এইবার ফল্ট হবে। তাহলে ফল্ট হলে কিভাবে ডিল করবো বোঝা গেল? ফল্ট হলে যদি র্যামে জায়গা থাকে, আমি পেজটাকে র্যামে আনবো, যেখানে আনবো সেই ইন্ডেক্সটা আবার কি করবো? এই জায়গায় আপডেট করবো। তারপরে আমি আবার কি করবো? এই ফ্রেমটাকে ইউজ করতে পারবো। এখন কিন্তু আর ফল্ট হবে না। তাহলে অন ডিমান্ড যখন যেই পেজ চাচ্ছি
র্যামে লোড করতেছি, পেজ টেবিল আপডেট করতেছি এবং কাজ করতেছি। এইটুকু ক্লিয়ার কিনা দেখেন। এখন আসলে প্রশ্ন আসতে পারে যে তাহলে এই প্রোগ্রাম তার পেজগুলো কিভাবে রিকোয়েস্ট করবে আর অপারেটিং সিস্টেম ফ্রেম থেকে কিভাবে ডাটা রিট্রিভ করবে, এটাই তো প্রশ্ন। মাঝখানে কোন টেবিলটা ইউজ করবে? ম্যাপিং টেবিল। তাহলে দেখেন এই প্রোগ্রামটা যখন কোনো একটা পেজ চাইবে ওএস এর কাছে, তার চাওয়ার জন্য তো একটা স্ট্রাকচার থাকবে নাকি, যে এই পেজটা দাও, ওই পেজটা দাও, কীভাবে চাইবে? তাহলে এইটার জন্য আমরা এই জায়গায় কি নিচে লিখতে দেখা যাবে? আচ্ছা, এইটাকে না আমরা লিখি লজিক্যাল অ্যাড্রেস। প্রোগ্রাম কিভাবে ডাটা চাইবে ওএস এর কাছে দেখেন। লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে এরকম একটা অ্যাড্রেস, এটার মধ্যে দুইটা পার্ট থাকে, ঠিক আছে? লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে পার্ট থাকবে দুইটা। এই যে এখানে আমি লিখি, এখানে থাকবে হচ্ছে পেজ নাম্বার আর এখানে থাকবে হচ্ছে অফসেট। কি থাকলো কয়টা পার্ট? পেজ নাম্বার আর কি অফসেট। এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। আর আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। আমি একটু লিখে রাখি এখানে, এটা আমরা একটু দেখবো কিভাবে কাজ করে। ফিজিক্যাল অ্যাড্রেস এটার মধ্যে হচ্ছে দুইটা পার্ট আগের মতো। একটা হচ্ছে ফ্রেম নাম্বার আর একটা হচ্ছে অফসেট, ঠিক আছে? এখন আমাকে বলেন এই প্রোগ্রামটা একটা পেজ নিয়ে কাজ করতে চায়, ঠিক আছে? তো আমি একটু দেখিয়ে দিই যে এই প্রোগ্রামটা তার এখন 3 নাম্বার পেজ নিয়ে কাজ করতে চাচ্ছে। তাহলে অ্যাড্রেসটা কেমন হবে দেখতে? এই এখানে পেজ নাম্বার কত লিখবে? এই প্রোগ্রামটা তার 3 নাম্বার পেজ নিয়ে কাজ করতে চায়, 3 হবে পেজ। তাহলে পেজ নাম্বার কত? 3। 3। ওকে, আচ্ছা এই পেজটা, এই যে 3 নাম্বার পেজটা, এই 3 নাম্বার পেজটা সাইজ কত কি বলতে পারবেন? 1 KB। 1 KB নাকি? এই যে আমরা এখানে লিখে দিচ্ছি তো 1 KB। 1 KB। তাহলে এই 3 নাম্বার পেজটা, এই যে এইটুকুর সাইজ হচ্ছে 1 KB। 1 KB মানে যেন কত? 1024। তাহলে আমি কি বলতে পারবো যে এই ঘরটাতে আবার 1024 বাইট আছে ডাটা। 1 কিলোবাইট মানে 1024 বাইট। তাহলে এখানে ডাটা আছে কত? 1024 বাইট। তাহলে আমি কি করতেছি দেখেন, এই পেজটাকে চাই, কিন্তু এই পেজের মধ্যে তো আবার 1024টা ঘর আছে। তো ওই পেজের আবার কোন বাইটটা চাই সেটা বলতে পারি, ঠিক না? মানে এই পেজটার মধ্যে আছে 1024টা বাইট। আমি বললাম কি 3 নাম্বার পেজে 512তম বাইটটাকে আমার এখন লাগবে এই মুহূর্তে। ওইটার মধ্যে একটা ভ্যারিয়েবল আছে, ওইটা আমি যোগ করব। তাহলে আমার এখানে কি আসবে? অফসেট কি আসবে? 512। তাহলে এই 512 করতে আসলো এই যে 1024 এর মধ্যে যে কোনো একটা ঘর। সর্বোচ্চ লিখতে পারবো কত? 1023, মানে 0 থেকে হিসাব করলে 1023 লিখতে পারবো। এর বেশি কিন্তু আমি লিখতে পারবো না, বুঝতে পারছেন? তার মানে অফসেটটা কিভাবে আসতেছে? অফসেটটা আসতেছে হচ্ছে এই যে পেজ সাইজ থেকে, বুঝতে পারছেন? এই পেজ সাইজ থেকে। পেজ সাইজ কত এখানে? 1 KB। এই কারণে আমরা এখানে এই 1 KB এর মধ্যে কোনো কিছু লিখতে পারবো। এখন আপনারা আমাকে বলেন তো লজিক্যাল অ্যাড্রেসটা বোঝা গেল? আচ্ছা এখন বলেন তো এই পেজটা এবং এই 512তম বাইটটা এটা র্যামের কোথায় গেলে পাওয়া যাবে? কি চিন্তা করুন। এই 3 নাম্বার পেজের 512তম বাইট এটা র্যামের কোথায় গেলে পাওয়া যাবে? 7 নম্বর ইনডেক্সে একটু পাওয়া যায়। হ্যাঁ বলেন বলেন। 7 নম্বর ইনডেক্স। 7 নাম্বার ইনডেক্স না বলে 7 নাম্বার ফ্রেম বলি। তাহলে ফ্রেম নাম্বার কততে যাওয়া যাবে? 7। আচ্ছা আর অফসেটটা কই পাওয়া যাবে? অফসেটটা সেম 512। মানে কি এই 1024 এর পুরোটাই তো এখানেও 1024। এই কোথায় যাবে? এখানেও 1024। 3 নাম্বারটা কোথায় আছে? স্যার এই এখানে। এখানে। হ্যাঁ। তাহলে এখানেও 1024। এইখানকার পুরোটাও 1024, এটাও 1024। সো এটার 512 মানে এটারও এখানকারও 512। 512। তার মানে অফসেট সেম। তার মানে এখানকার অফসেট যদি 512 হয়, এখানকার অফসেটও কত হবে? 512। তাহলে 512টা জাস্ট সিম্পলি কপি করা হয়েছে। হুম। আর চেঞ্জ করা হয়েছে কোনটা? এই 3 এর বদলে আর 7। এই চেঞ্জটা কিভাবে করলাম? 3 এর বদলে 7। এটার পেজটাকে ফ্রেমে নিছি। পেজ আর ফ্রেম এই টেবিলটা। তার মানে ম্যাপিং টেবিল দিয়ে আমরা এই পেজ নাম্বার থেকে কি করলাম? ফ্রেম নাম্বারটা জেনারেট। সো ম্যাপিং টেবিলটা আমাকে ইউজ করতে এই পার্টটুকু জেনারেট করার জন্য। তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের প্রোগ্রামের কাছ থেকে লজিক্যাল অ্যাড্রেস। আর এইটা কি বলতো? এইটা হচ্ছে রিয়েল ফিজিক্যাল অ্যাড্রেস, যেখানে গেলে এই ডাটাটাকে পাওয়া যাবে। পাওয়া যাবে। আচ্ছা এবার আপনারা বলেন এটা কি হবে? 15256 বলেন এটার ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে? 0 256 আর 256। 0 256। 256। এই যে এখন আপনারা বুঝা ফেলতেছেন নাকি? জি, কারণ কি স্যার। আপনি এখন পেজ টেবিল দিয়ে ম্যাপিং করতেছেন। হ্যাঁ। আচ্ছা তার মানে লজিক্যাল টু ফিজিক্যাল ট্রান্সলেশন খুব ইজিলি করা যাচ্ছে। প্রোগ্রাম বলবে লজিক্যাল অ্যাড্রেস, আমি কি করব? ফিজিক্যাল অ্যাড্রেস। কারণ প্রোগ্রাম কিন্তু জানে না যে আমার কোন পেজ র্যামের কোন জায়গায় আছে।
প্রোগ্রাম কি জানে বলো? না। প্রোগ্রাম জানে, জানে কে? আমি ওএস জানে। ওএস কিভাবে জানে? ম্যাপিং টেবিল দিয়ে জানে, ঠিক কি না? আচ্ছা আমাকে বলেন তো, এই প্রোগ্রামটার জন্য হচ্ছে এইটা ম্যাপিং টেবিল, হুম আরেকটা যদি ডিফারেন্ট প্রোগ্রাম হয় c.exe, তার জন্য ওইটার পেজ টেবিল কি সেম এটাই হবে না। নাকি আলাদা হবে? আলাদা আলাদা হবে। আলাদা হবে। তার মানে অপারেটিং সিস্টেমকে প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা 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 mapping পেজ table। টেবিল ম্যাপিং টেবিল মেনটেন করতে হবে। এই পেজ টেবিলটা কিন্তু পার প্রসেস আলাদা, পার প্রসেস সেপারেট। এটা একটু মেনশন লিখে রাখতে হবে জায়গায়, যে পেজ টেবিল কিন্তু প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা মেনটেন করতে হবে একটা একটা করে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো আমরা লিখলাম বাইনারি নাম্বার দিয়ে 15 256 0 256। অপারেটিং সিস্টেম কি ডেসিমাল নিয়ে কাজ করে না বাইনারি নিয়ে কাজ করে? বাইনারি নিয়ে কাজ করে। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি যে এটাকে বাইনারি নাম্বারে লিখতে হবে, হুম হ্যাঁ, এখন আপনি কি করবেন? আর 15কে বাইনারি লিখবেন, 256কে বাইনারিতে লিখবেন, কিন্তু 15কে আপনি কত বিট বাইনারিতে লিখবেন? 4 বিট না, এখানে আমাকে ফিক্স করতে হবে লজিক্যাল অ্যাড্রেসের বিটের সংখ্যা এবং ফিজিক্যাল অ্যাড্রেসের বিটের সংখ্যা আমাকে এখন বাইর করতে হবে। স্যার সিস্টেমটা কত বিট? 4 বিট হলেই তো দুইটার সমস্যা তো হওয়ার কথা না। হ্যাঁ, এটার জন্য কি করবেন দেখেন, এটা টেকনিকটা বলি। এখানে আমি কত লিখছি? 15 15। হ্যাঁ। আচ্ছা এখানে তো আমি 3ও লিখতে পারতাম, পারতাম হ্যাঁ পারতাম পারতাম। আচ্ছা এখানে আর কত লিখতে পারতাম? 0 লিখতে পারতাম। হুম সর্বোচ্চ কত লিখতে পারতাম? 15 সবচেয়ে তো 15ই। সর্বোচ্চ 15। 15 কেন? এই প্রোগ্রামের জন্য, এই প্রোগ্রামের জন্য এই প্রোগ্রামের জন্য সর্বোচ্চ 15। তাহলে সর্বোচ্চ 15 লিখতে কত বিট বাইনারি দরকার? 4 4 বিট নাকি? 4 বিট দিয়ে তো 15 লেখা যায়। তাহলে আমরা এই জায়গায় লিখে রাখি যে এইটার জন্য, এই প্রোগ্রামের জন্য এইটার ম্যাক্সিমাম বিট সংখ্যা কত? 4 বিট। এটু ক্লিয়ার? এবার আপনারা বলেন অফসেটের জন্য কত বিট লাগবে? তাহলে এটা তো 1024 তাহলে ওইভাবে করতে হবে ওই মানে বিট। 1024 কে নিতে হবে পেজ সাইজ কত? 1 1 কেবি। হ্যাঁ 1 কেবি মানে হচ্ছে 1024। 1024 লিখতে বাইনারিতে কয় বিট লাগে? বাইনারিতে 10 বিট লাগে। 10 8 বিটে 256, 9 বিটে 512 আর 10 বিটে 1024। তার মানে এইটার জন্য আমার লাগবে হচ্ছে 10 বিট। দেখেন এটা বোঝা গেল কি? হুম এইটা কোত্থেকে আসলো 10 বিটটা? এই যে হাইস্ট ওই যে highest 1000 এখান থেকে। পেজ সাইজ থেকে এই বিটটা কোত্থেকে আসলো? এই যে নাম্বার অফ পেজ থেকে। Number of page থেকে। তাহলে নাম্বার অফ পেজ না জানলে এই বিট লিখতে পারবো না, না আর অফসেট না জানলে মানে এই ফ্রেম সাইজ না জানলে এটা লিখতে এটা হবে লিখতে পারবো না। তাহলে এখন আমি এইটা আর এটা জানলাম, হুম এরপরে নেক্সট কাজ হচ্ছে এবার বলেন তো কি এইটার জন্য কত বিট, এটার জন্য কত Same-ই বিট? হবে। সেম স্যার 4 ভালো বিট করে চিন্তা করো। জি স্যার 4 বিট আর 10 বিট না, এটার জন্য 10 বিট সেম। এটার জন্য 10 সেম, কিন্তু এটার জন্য তো 3 বিটে হয়। এখানে সর্বোচ্চ কত লিখতে পারবো? 3 7 হ্যাঁ, হ্যাঁ। লিখতে পারবো, 3 বিটে হবে। হ্যাঁ হ্যাঁ 3 বিট স্যার 7। তার মানে এখানকার ম্যাক্সিমাম লিখতে পারবো 7। তাহলে এখানকার জন্য কয় বিট লাগবে? 3 বিট। বুঝতে পারছি? তাহলে বলেন তো লজিক্যাল অ্যাড্রেস কত বিটের? 14 বিটসের। 10 আর 4। ফিজিক্যাল অ্যাড্রেস কয় বিটের? 13 বিটে 13 বিটের। তাহলে এখন দুইটা কিন্তু সেম হয়নি। তাহলে এখন আপনি বাইনারিতে কিভাবে কনভার্ট করবেন? এই যে 15 256 কে কিভাবে কনভার্ট করবেন? এই 15 কে আপনি 4 বিটে লিখবেন, আর এই 256 কে কি কত বিট লিখবেন? 10 বিটে 10 বিটে। তাহলে বলেন লিখে ফেলেন। 15 বদলে কি লিখবেন? 1 1 1 1 নাকি? হ্যাঁ আর এই 256 বদলে 8টা 256 না, 56 হচ্ছে 1 128 64 32 1 8টা 16 8 4 8টা 0 2 1 2 4 6 8 9টা হইছে। 1 আর আরো একটা শূন্য লাগবে নাকি? 9 বিট হইছে না? আরেকটা তাহলে একটা কোথায় দিব? সামনে দেব। সামনে দিব। এই যে 10 বিট হয়ে গেল। বুঝতে পারছি? তার মানে সোজা কথা, এই নাম্বারটাকে আপনি লিখে তার আগে অবশ্যই 10 বিট বানানোর জন্য আগে শূন্য দিয়ে কি করতে হবে? সেটাকে প্যাডিং করতে হবে। দেখেন একটা বেশি লিখলাম না কম লিখলাম, ঠিক আছে কিনা দেখেন। 128 14 বিট হইছে এখানে। ঠিক আছে স্যার ঠিক আছে বাবা? জি স্যার তাহলে এটা কি লিখবো? এই যে 15 বদলে কি জানো ছিল? 15 বদলে 0। তাহলে এটা কি লিখবো? এটা ফিজিক্যাল অ্যাড্রেস কেমন হবে? 3টা 0 3টা 0, মানে 0 কে লিখতে হবে 3টা 0। আর এটা কি লিখতে হবে? ওটা আর লেখা দরকার নেই, কপি করে আনলে হবে। 2 3 4 5 6 7 8। তারপরে এই হলো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে এই হলো আমাদের লজিক্যাল অ্যাড্রেস, আর এই কি ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাড্রেস। বুঝতে পারছি? তাহলে আমাকে একটা প্রবলেম দেওয়া থাকলে এই লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে
পারতে হবে। কথা কি ক্লিয়ার কিনা? স্যার 256 রে বাইনারিতে লিখছেন এটা? হ্যাঁ এইটুকু হলো 256। স্যার, বামে আরেকটা শূন্য হবে না, এটাই বলতে হ্যাঁ? চাচ্ছিলাম। মানে মানে 7টা 0 একটা 1 তাহলে দুইটা মানে বামে দুইটা শূন্য হবে, সেটা বামে কেন দুইটা শূন্য হবে? স্যার দুটোই তো হওয়া 8 4 2 1 16 32 64 128 256 256 তেই তো এক দিছি। হ্যাঁ। আমি একটা শূন্যটা কেন? না কেন তাহলে তো 512 হয়ে যাবে। এই আপনি 256 বাইনারিতে কি লিখেন? 256 তো আমার ওয়েটে 1 হ্যাঁ আর বাকি সব তো শূন্য নাকি? আমার একটা শূন্য দরকার আছে। কেমনে দরকার সেটা দেখি না। এটা তো 256তম ওয়েট নাকি? এই তোদের বাইনারি শিকার লাগতেছে। এটা কত? 128 হ্যাঁ 64 আর আগেরটা 32 হচ্ছে কি 16 ঠিক 8 আছে, 4 2 1। হ্যাঁ। স্যার 1024 আমি 28 পর্যন্ত দিচ্ছি। আচ্ছা 256 তে এক দিছি কিনা বলেন? ঠিক আছে কিনা? দিছি, হ্যাঁ। কয় বিট হইছে? 1 2 3 4 5 6 7 8 9 বিট হইছে। ঠিক আছে, স্যার। এই যে আগে একটা যে 10 করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন আপনি বলতেছেন 1024 এর বিটটা তো আমরা নিব না। ওইটা নিলে তো আরো বেশি রেঞ্জ হয়ে গেল। আমাদের এক ধরেন 1023 লিখতে পারবো না সর্বোচ্চ? 1023 কিভাবে লিখবো? 2 to the power 10টা 10 10টা 1 2 3 4 5 6 7 8 9 10টা এক। হুম। এটা হচ্ছে 1023। এর পরেরটা নিলে তো 1024 নিলে তো আপনার রেঞ্জ ডাবল হয়ে গেল তো। আচ্ছা আপনার 2048 পর্যন্ত লিখতে পারেন আপনি। হ্যাঁ। আপনি 1024 পর্যন্ত লিখতে গেলে আপনি 512 হচ্ছে আপনার হাইয়েস্ট বিট। 1024টা নিয়ে নিলে তো আপনার রেঞ্জ ডাবল হয়ে গেল। ঠিক আছে বুঝতে পারছি? তাহলে এখন এইটুকু বুঝছি কিনা দেখেন। এখন আপনাদের একটা প্রশ্ন করি। ধরেন আমি আপনাদের ফাইনালে প্রশ্ন করলাম যে মাঝখানে তো একটা ম্যাপিং টেবিল আছে নাকি? হুম। এই ম্যাপিং টেবিল থেকে ডাটা অ্যাক্সেস করার জন্য হ্যাঁ সার্চিং কমপ্লেক্সিটি কত হবে? মানে ম্যাপিং টেবিল থেকে সার্চ করে তো বাইর করতে হবে নাকি ফ্রেম নাম্বারটা? তাহলে ম্যাপিং টেবিলে সার্চ করার সার্চিং কমপ্লেক্সিটি কত? র্যাম সাইজ একটু বলবেন চিন্তা করুন। স্যার এখানে কোন মানে অর্ডারে যদি বলেন অর্ডারে আপনার নাম জানেন কি? রাহাত বলতেছে অর্ডার এন নাকি? মানে এখানে 15টা ঘর আছে, সর্বোচ্চ সার্চিং কমপ্লেক্সিটি কত? সর্বোচ্চ তো এরই হবে। সর্বোচ্চ এন। আচ্ছা লিখে রাখে অর্ডার এন। কেউ ডিফার করেন কিনা বলেন? কেউ বলতে চান কিনা যে না এর চেয়ে বেশি বা বাইনারি লগ এন বা কিছু একটা মানে জানি না কি বলবেন দেখি কে বলবেন বা কোনো কিছু ডিফার করেন কিনা? 15টা কি? এন স্যার যদি বাইনারি সার্চ করি তাহলে তো বাইনারি সার্চ করবেন। বাইনারি সার্চ করলে তার মানে এন লগ এন হবে কিছু একটা। আচ্ছা একজন একটু অ্যাড করলে আপনার নাম জানেন? সুবাতা সুবাতা বললো যে অর্ডার অফ লগ এন বা কিছু একটা। আর একটু কমাই বা আর কি কমানো যায় কিনা? আচ্ছা দেখেন তো আমরা কি করছি আসলে, আমি একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। এই লাস্টে শুনতে পাচ্ছেন? ধরেন এইখানে ছিল 15। কত ছিল এখানে? 15। আমি কি করছি বলেন তো? এইখানে 15 দেখছি না? এই 15 নিয়ে ডাইরেক্টলি 15তে আসছি না নাকি? নাকি এখান থেকে সার্চ করতে করতে আসছি? না ডাইরেক্ট 15তে আসছি না? তো ডাইরেক্ট 15তে এসে দেখতে পাইছি 0। তাহলে আমার সার্চিং কমপ্লেক্সিটি কত? অর্ডার 1। 1 আমি এটা এখন ভাবতেছি। মানে আমার তো আসলে এই 0 থেকে দেখে দেখে যাওয়ার দরকার নাই তো। আমি এখানে লেখা ছিল 15, আমি সরাসরি আসছি 15তে। এখানে যদি লেখা থাকতো 3, আমি কি 0 1 2 দেখে 3-এ যেতাম নাকি সোজা এই ইন্ডেক্সে এসে হিট করতাম? তার মানে ইন্ডেক্সটা তো আমি এখানে বলেই দিচ্ছি। তাহলে আমি ডাইরেক্ট ওই ইন্ডেক্সে হিট করলে তো আমি ফ্রেম নাম্বারটা বের করে ফেলতে হবে। তাহলে আমার সার্চিং কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ। আমার এটা মনে হচ্ছে। কথা ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার আমরা একটা এক্সাম্পল দেখি যেটা পরীক্ষায় যেরকম এক্সাম্পল আসে। ঠিক আছে? এক্সাম্পলটা এই যেখানে করে দেওয়া। যেটা এই চ্যাপ্টারের জন্য আমাকে এটা সই করছি। স্যার এটা অনেকটা হ্যাশ ম্যাপ টাইপ নাকি স্যার? আসলে এটা হ্যাশ ম্যাপের মধ্যে কিন্তু সুবিধা হচ্ছে আপনার একদম ইন্ডেক্স ম্যাপিং করা। 1 ঘন্টা রেকর্ড হবে না আবার 1 ঘন্টা পরে তখন কাটতে দিতে দেখতাম না। আমি ক্লাস ছিল 58 মিনিট হয়ে অফ হয়ে গেছে। আমার সাথে সাথে অন করে দিছি দেখছি দেখি। এই এখানে আছে। আচ্ছা আমাকে বলা আছে এরকম, আমি বরং লিখি যেহেতু প্রজেক্টটা বন্ধ আমি লিখে দিই। তাহলে আপনাদের একটা অঙ্ক করে দিলে এইটাও একটা অঙ্ক পরীক্ষা ধরেন 100% কনফার্ম যে প্রশ্ন আসছে পরীক্ষায়। ঠিক আছে প্রশ্ন বলে নেবেন। হ্যাঁ হ্যাঁ মানে প্রশ্ন ফাঁস করে দিলাম যে প্রশ্ন আছেই না পরীক্ষায়। আচ্ছা আমি এক কাজ করি, এই জায়গায় লিখি।
মেগাবাইট কতগুলো 10 মেগাবাইট তাহলে কত জানো 10 টু দি পাওয়ার আচ্ছা এরকম আমাকে দেওয়া আছে র্যামের সাইজ এবং পেজ সাইজ, ঠিক আছে? 100 আর 200 200। আচ্ছা এটা এত বড় দরকার নেই, এটা খুব ছোট করতে। আচ্ছা এই হলো আমাদের প্রবলেম দেওয়া আছে, দেখেন প্রবলেমটা কি আছে একটু লিখে রাখেন তাহলে আমাদের সুবিধা হবে। এটা স্লাইড আছে দিয়ে দিন। আমাদেরকে লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেসের স্ট্রাকচারটাকে বের করতে হবে এবং ফাইনালি বাইনারি ভ্যালুটা বের করতে হবে। তো দেখেন আমাদের উপরে বলে দেওয়া আছে র্যামের সাইজ কত, px মানে ফিজিক্যাল অ্যাড্রেস পি মানে হচ্ছে পেজ নাম্বার আর অফসেট মানে তো অফসেট, পি হচ্ছে পেজ নাম্বার। ও ফ্রেম নাম্বারটাও বলে দেওয়া আছে, ফ্রেম নাম্বারটা বলে দেওয়া আছে, ফ্রেম নাম্বার বলে দেওয়া আছে 256। অফসেট কত হবে বলুন তো? 256 মানে এই অফসেটটা আর এই অফসেটটা কপি হবে। আচ্ছা তো প্রথমে আমাকে কি বের করতে হবে বলেন তো লজিক্যাল আর ফিজিক্যালের জন্য? কেবি আমি একটু এখানে লিখে রাখি লজিক্যাল অ্যাড্রেস মধ্যে দুটো পার্ট, পেজ নাম্বার আর কি জানো? অফসেট অফসেট। তাহলে আগে বাইনারি বিটের সংখ্যাটা লিখবো, তারপরে আমরা বাইনারি বিটটা এখানে মাঝখানে বসাবো। আর এটা হচ্ছে লজিক্যালের জন্য। আর ফিজিক্যালের জন্য কি থাকবে? ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য ফ্রেম নাম্বার ফ্রেম আর অফসেট আর অফসেট। আচ্ছা এখন আমাকে বলেন এই যে এই ক্যালকুলেশনটাতে আমরা আগে তো না হয় এখানে সরাসরি ভ্যালু বসায় বের করতে পারছিলাম না যে সর্বোচ্চ 15 হয় নাকি? সর্বোচ্চ 15 হয় তার মানে 3 বিট বা 4 বিট বলতে পারছিলাম না এখানে। আর এখানে তো একটা বিরাট সংখ্যা দেওয়া আছে 16 কেবি। এখন এটা আমি অত 1048 হাবি জাবিতে না যে আমরা কি করবো ক্যালকুলেশন করে বের করবো। আমাকে একটা জিনিস বলেন তো এই যে এই ঘরটাকে বের করি ফ্রেম সাইজ ইকুয়াল টু পেজ সাইজ, পেজ সাইজ কত বলে? 16 ইনটু 1024 পেজ সাইজ কত? 16 16 ইনটু 2 কেবি, এই তো 16 কেবি 16 কেবি। তাহলে 16 কেবি মানে কি? বাইনারিতে কত? 16 কেবি। এই কেবি মানে জানেন কত? কেবি মানে হচ্ছে 2 to the power 10। তাহলে এইটা মানে হচ্ছে 16 ইনটু 2 to the power 10, আর এটা বাইট ঠিক আছে? 2 16 কেবি। তাহলে এই 16 কে কি লেখা যায়? 4 ইনটু 2 to the power 10। তার মানে কত আসবে 2 to the power 40। তার মানে আপনার পেজ সাইজ আর ফ্রেম সাইজ কি বলেন তো? সেই সেটা কত? 16 কেবি। তাহলে 16 কেবি কে লেখার জন্য বাইনারিতে বিট দরকার হচ্ছে 14টা বিট। বুঝতে পারছি? তাহলে এইটা কি বলতো? এটা থেকে আমরা অফসেট বের করবো না? এটা কি অফসেট কিনা দেখেন তো? এই যে পেজের সাইজ আর ফ্রেম সাইজ এটাই কি আমাদের এই যে অফসেটটা কিনা দেখেন তো? এই যে অফসেট না? তাহলে দেখেন তো এই যে লজিক্যাল অ্যাড্রেসের অফসেট আর ফিজিক্যাল অ্যাড্রেসের অফসেট যেটা সেম, তাহলে কত বিট লাগবে? 14 বিট। তাহলে আমি এখানে লিখে রাখি 14 বিট। 14 বিট, এই যে 14 বিট। দেখেন আমাদের একটা পার্ট সলভ হয়ে গেছে। এই পেজ সাইজ থেকে আমরা এই দুটো বের করেছি, ঠিক আছে? আচ্ছা এবার আসেন আমাদের নাম্বার অফ পেজের জন্য কত বিট লাগবে আর নাম্বার অফ ফ্রেমের জন্য কত বিট লাগবে। হ্যাঁ আচ্ছা কিভাবে বের করছিলাম দেখেন এই ছবিটাতে কি দেখেন তো? এই ছবিটাতে পেজের প্রোগ্রামের সাইজ কত? এখানে প্রোগ্রামের সাইজ কত ছিল? 16 কেবি। এটা কি দিয়ে ভাগ করছিলাম? পেজের সাইজ দিয়ে। তাহলে প্রোগ্রামের সাইজ ডিভাইডেড বাই পেজ সাইজ, এটাই তো আমাদের কত আসছিল? 16। এখান থেকে আমরা এই বিটটা বের করছি না? দেখেন তো। তাহলে আমি যদি প্রোগ্রামের সাইজকে পেজ সাইজ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? নাম্বার অফ পেজ বা পার্টিশন নাম্বার অফ পেজ। দেখেন ঠিক আছে কিনা?
তাহলে আমি যদি এখানে বের করতে চাই, এই এখানে লিখি উপরে, নাম্বার অফ পেজ করলে কত হবে বলো, কয়টা পেজ আছে? 16 কেবিতে ভাগ দিতে। নাম্বার অফ পেজেস কিভাবে বের করবো? প্রসেসের সাইজ কত কত? 15 MB 15 MB। টু দি পাওয়ার আর পেজের সাইজ কত? 16 KB 16 KB। দেখেন ঠিক আছে কিনা? ঠিক আছে। উপরে লিখলাম প্রসেস সাইজ, নিচে লিখলাম পেজ সাইজ। 15 তাহলে এটা ভাগ করলে কত আসে বলো, ভাগফল কত? 15/16 KB। এটা ভাগফল কত? এটা ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। টু দি পাওয়ার 20 কিভাবে করবো বলেন দেখি? টু দি পাওয়ার এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো দেখেন, টেকনিক শিখাই দিই। 15 ইন্টু 2 টু দি পাওয়ার 20 হ্যাঁ নিচে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 10। 10 তাহলে উপরে 2 এর উপর পাওয়ার 20, নিচে হচ্ছে 2 এর উপর পাওয়ার 14 মাইনাস চলে যাবে। তাহলে কত আসবে? 15 × 2 to the power 6 15 ইন্টু 64 নাকি 2 টু দি পাওয়ার 6। আমরা কত 960 আসে দেখেন তো। 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, 64 কে 15 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 960। মানে আপনারা আসলে ওই কষ্ট করে ওই বিরাট বিরাট মেগাবাইটের ভ্যালু লিখে, মানে মেগাবাইট কি 1024 কিলোবাইট ইন্টু 1024 কিলোবাইট ইন্টু 1024 বাইট, এত বড় বড় গুণ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট পাওয়ার দিয়ে আমরা কমে ফেলতে পারবো। ধরতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের নাম্বার অফ পেজ কত? 960 960। তাহলে সর্বোচ্চ এখানে আমি কত লিখতে পারবো? এই জায়গায় কত লিখতে পারবো সর্বোচ্চ? 959 লিখতে পারবো। তাহলে 959 লিখতে কয় বিট লাগে? 10 বিট লাগে। 1024 পর্যন্ত লিখতে 10 বিট লাগে নাকি? এই ধরতে পারতেছেন না? লস্ট হয়েছে, লস্ট হলে বলবেন, তাহলে আমি আবার রিপিট করবো। আমাদের এইটুকু কি বুঝছেন, এটা বুঝতে পারছেন? আচ্ছা, তো 960 এর জন্য বাইনারিতে কয় বিট দরকার? 8 বিট নিলে লেখা যায় 256 পর্যন্ত, মানে 255 লেখা যায়। 9 বিট নিলে 512 মানে 511 পর্যন্ত লেখা যায়। 10 বিট নিলে 1024 মানে 1023 পর্যন্ত লেখা যায়। তার মানে এই 960 এর জন্য আমার 10 বিট লাগবে। কথা ক্লিয়ার? তাহলে আমাদের এখানে পেজ নাম্বারের জন্য সর্বোচ্চ কত বিট লাগবে? 10 বিট। এই ঠিক আছে কিনা দেখেন। ওকে, তাহলে এবার আপনারা এইটা বের করেন, এইটা বের করেন, এইটা কি হবে দেখি, এটা কিভাবে বের করেন বলেন, এটা কিভাবে বের করেন? এটার জন্য র্যামের সাইজ লাগবে নাকি? এই যে র্যামের সাইজ ডিভাইডেড বাই ফ্রেম সাইজ। তো ফ্রেম সাইজ তো আমরা ফিক্সড, তাহলে র্যামের সাইজ কত? 10 MB বলেন, এটা ভাগ করে বলেন কত আসে, এটা তাড়াতাড়ি বের করতে হবে, এটা আলোচনা। Ten into 2 to the power 6. 640 কত আসে? 640 640 কেটে করে দিতে হবে? না, স্যার। 640 ঠিক আছে। 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10 20 আর 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 10 কত আসে? 10 ইন্টু 2 টু দি পাওয়ার 6 640। 640 তাহলে এখানে র্যামে টোটাল পেজ আছে কয়টা? এই যে এটা মানে কি, সরি এটা হচ্ছে নাম্বার অফ ফ্রেম নাকি? নাম্বার অফ ফ্রেমস 640টা। তাহলে নাম্বার অফ ফ্রেম যদি 640টা হয়, তার মানে এখানে সর্বোচ্চ লেখা যেতে পারে কত? 639 পর্যন্ত। কয় বিট লাগবে? টু দি পাওয়ার 9 হবে? না স্যার 9 তো 511 পর্যন্ত, তার মানে 10 লাগবে। 10 লাগবে। তার মানে এটাও 10 লাগবে, তাই এটাও 10। সো লাকিলি দুইটাই 10 বিট লাগছে, মানে দুটারই সাইজ কি? এটাও 24 বিটের অ্যাড্রেস, আর তারপর অফসেট দুটোই সেম। দুটোই সেম আসছে, এটাও 24 বিট। মানে এই অঙ্কের জন্য লজিক্যাল অ্যাড্রেসের সাইজ আর ফিজিক্যাল অ্যাড্রেসের সাইজ সেম আসছে। এখন নেক্সট প্রশ্নটা কি আছে দেখেন তো, বক্সের মধ্যে প্রশ্নটা কি? এইটুকু বুঝছি কিনা আগে দেখেন, কেউ না বুঝলে জিজ্ঞেস করেন। আমরা পেজ সাইজ এবং ফ্রেম সাইজ থেকে ইউজ করে আমরা কি করলাম, এই পার্টটুকু আগে বের করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এটা কেউ না বুঝে থাকলে জিজ্ঞেস করতে পারো, লাগলে আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই, যেহেতু সময় আছে আবার বলবো। সাইজ আর ফ্রেম সাইজ এটা তো অলওয়েজই সেম হবে। হ্যাঁ, এটা হলো সেম। আচ্ছা, এখন দেখেন আমাকে কি বলেছে যে প্রোগ্রামটা তার 100তম পেজ থেকে ডাটা চাচ্ছে। কত নম্বর পেজ থেকে ডাটা চায়? 100 নম্বর পেজ। আর অফসেট কত? 256 ঠিক আছে কিনা দেখেন, 100 নম্বর পেজের 256 নম্বর অফসেট। আর তাহলে এটাকে আমি লজিক্যাল অ্যাড্রেস কিভাবে লিখবো? লজিক্যাল অ্যাড্রেস
পেজ নাম্বার হচ্ছে এটা ঠিক 100 হ্যাঁ। লিখতে কয় বিট লাগবে 10 মিনিট 10 বিট। তাহলে আমি সিম্পল কাজ করবো, সেটা কি এই 100 কে আমি বাইনারিতে লিখবো তার আগে করে কয় বিটে 10 বিটে। তো আগে 100 লিখবো, যদি 10 না হয় আগে 0 দিয়ে দিব, বাম হয়ে গেল। এই অফসেট লিখবো 256 কয় বিটে 14 বিটে। তো 256 জন্য তো 14 বিট লাগে না, তাহলে আগে বাকি 14 বিটের জন্য করতে যতগুলো শূন্য লাগে দিয়ে প্যাড করে দিব। তাহলে আমাদের লজিক্যাল অ্যাড্রেস হয়ে গেল। এবার বলা আছে কি বলেন তো, যে এই পেজটা 100 নম্বর পেজটা র্যামের 256 নম্বর ফ্রেমের মধ্যে আছে, আর এটা ধরেন বলা নেই, এটা বলা নেই। এই পেজটা র্যামের কোথায় আছে? এটা তো আমাদের পেজ টেবিল থেকে বের করার কথা। এত বড় পেজ টেবিল তো আর আমি পরীক্ষা আপনাকে দিতে পারবো না। তাহলে আমি কি করছি, আমি বলে দিচ্ছি যে পেজটা র্যামের কোথায় আছে 256। তাহলে আপনার ফ্রেম নাম্বার কত? 256। তাহলে এইটাকে বাইনারিতে লিখতে হবে। এই যে ফ্রেম নাম্বার 256 এখানে বাইনারিতে লিখবো কয় বিটে 10 বিটে। 56 অফসেট বলা নাই, অফসেট তো সেমই থাকে সেম। তার মানে এই 256 এখানে লিখবো আবার কয় বিটে 14 বিটে অবশ্যই। ঠিক আছে, তার মানে আসলে কি কঠিন কিছু, জাস্ট আমাকে এইরকম যে 2-3টা ভাগ করতে হবে, 2টা ভাগ করে ক্যালকুলেশন বিটের সংখ্যাটা বের করবো, আর এই ভ্যালুটাকে কি করব, সিম্পলি বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, তো পরীক্ষার হলে আমি দেখা গেছে যে আসাদুল্লাহ ইউনিভার্সিটির মানে 50টা খাতা দেখলে 49টা খাতাতেই অঙ্কটা কারেক্ট থাকে। সো না পারার কোনো কারণ নেই, একদম ফ্রি মার্কস। 49টাতে ভুল থাকে না, 49টাই কারেক্ট থাকে। ঠিক আছে, একটা হয়তো কোনো কারণে মাথা উল্টে গোলমাল হয়ে গেছে, কিছু একটা হয়েছে। ওইটাও মনে হয় পারে কিন্তু ওটাও পারে, হয়তো ভুল করে দিছে। ভুল বসে তো ভুল হয়ে গেছে। সো আপনি যদি পরীক্ষার খাতায় অঙ্ক ঠিক মতো করতে পারেন, এই মার্কসটা কিন্তু একদম ফ্রি মার্কস। তো পাওয়ার জন্য, ক্লেম করার জন্য সবচেয়ে ভালো, কোনো ভুল অসম্ভব নয়। পেজিং এর ওই যে কি বলে শিডিউলিং এর অ্যালগরিদমের মধ্যে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এটাতে কোনো সম্ভাবনা নেই, এটা একদম ফ্রি মার্কস। ঠিক আছে, তো এটা কিন্তু ভালো করে দেখবেন। এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর ছোট্ট একটা টপিক বলে শেষ করে দেবো ক্লাসে। আরো সব টপিক আজকে স্যার, আজকে তো অনেক টপিক পড়া হলো। এটা বলে দিলে হয় কি, এই চ্যাপ্টারে প্রায় আমাদের শেষ হয়ে যায়। হ্যাঁ, আমরা এটা বলে শেষ করি, একদম খুব সিম্পল একটা জিনিস বলে শেষ করে দিচ্ছি। 5 মিনিট কি ব্রেক দিব নাকি একটা না বরাবর? হ্যাঁ, 5 মিনিট ব্রেক। আচ্ছা, কয়টা বাজে? স্যার নতুন ওটা পড়াতে কতক্ষণ লাগবে? ওটা পড়াইতে হার্ডলি 7-8 মিনিট লাগবে। তাহলে শেষ করেই দেন। শেষ হলো? 10 মিনিট লাগবে না। ঠিক আছে, আচ্ছা লেস দেন 10 মিনিট আমরা বলুন এটা দেখি। আচ্ছা, এই জায়গাটা খালি আছে, এই জায়গায় আমাদের আপনারা ক্যাশ মেমোরি নাম শুনছেন? ক্যাশ মেমোরি? জি স্যার। আচ্ছা, তো আমাদের নরমালি কি হয় দেখেন, আমাদের ক্যাশ মেমোরির মধ্যে একটা এরকম টেবিল আছে। হ্যাঁ, এই টেবিলটার নাম হচ্ছে, আমি লিখতেছি পরে, টেবিলটার নাম হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। ঠিক আছে, এটাকে সংক্ষেপে বলা হয় টিএলবি। তো ক্যাশ মেমোরির মধ্যে এরকম একটা টেবিল আছে। ঠিক আছে, এই টেবিলটার মধ্যে এরকম কলাম আছে, ধরেন এরকম কলাম, প্রসেস, পেজ নাম্বার, ফ্রেম নাম্বার, এরকম একটা টেবিল আছে। এই টেবিলটার নাম কি বললাম? আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এই যে একটা প্রোগ্রাম ছিল না, এই প্রোগ্রামটার নাম যেন কি দিয়েছিলাম আমরা? b.exe নাম দিয়েছিলাম, তাই নাকি? এরকম একটা দিয়েছিলাম না? আচ্ছা, এই প্রোগ্রামের মধ্যে টোটাল পেজ কয়টা ছিল? 15টা। 16টা। 0 থেকে 15 মানে 16টা পেজ। আচ্ছা, তো ধরেন কোন কোন পেজগুলো র্যামে আছে দেখেন তো? 0, 3 আর কোথায়? 15। এই 3টা পেজ র্যামে আছে নাকি? আচ্ছা, তো দেখা গেল যে এই প্রোগ্রামটার এই 3 নাম্বার পেজ খুব বারবার ইউজ হচ্ছে, মানে বারবার এই প্রোগ্রামটা 3 নাম্বার পেজে কল করতেছে। তাহলে ওটা ক্যাশ মেমোরি। ভালো বুঝতে পারছেন? তার মানে এই প্রোগ্রামটা বারবার এই 3 নাম্বার পেজের রেফারেন্স দিচ্ছে বারবার, মানে 3 নাম্বার পেজের 120 নম্বর অফসেট, 3 নাম্বার পেজের 200 নম্বর অফসেট, 3 নাম্বার পেজের 500 নম্বর অবজেক্ট, বারবার সেখানে 3 নাম্বার পেজটাই যায় খুব বেশি ফ্রিকোয়েন্টলি।
তখন আমি কি করব, দেখেন তো 3 নাম্বার পেজটা র্যামের কোথায় আছে? 7 নম্বর সাত পেজ। নম্বর। সাথে আছে না? তাহলে এই তথ্যটা আমি এইখানে এনে লিখে রাখবো। প্রসেসের নাম কি? b.exe। 3 নাম্বার পেজ র্যামের কোথায় আছে? 7 সাথে। তাহলে এই তথ্যটা আমি এখান থেকে 3 নাম্বার পেজটা, এই যে 3 নাম্বার পেজটা র্যামের সাথে আছে, এই তথ্যটা আমি কপি করে এনে এই ক্যাশ মেমোরিতে রেখে দিলাম। তো ক্যাশ মেমোরি তো ডেফিনেটলি র্যামের চেয়ে অনেক অনেক ফাস্টার, নাকি? মিনিমাম 10 টাইমস ফাস্টার, আরো বেশি হতে পারে। তাহলে ক্যাশ মেমোরি থেকে ডাটা সার্চ করার সময় আর র্যাম থেকে ডাটা সার্চ করার সময় সেম না কম বেশি হবে? কম বেশি হবে। তার মানে ক্যাশ মেমোরি অনেক ফাস্টার, অনেক ফাস্ট সার্চ করা যাবে। আর এই পেজ টেবিল থাকে হচ্ছে, এই পেজ টেবিল থাকে হচ্ছে কোন জায়গায়? র্যামে। আর এই টিএলবি থাকে কোথায়? ক্যাশ মেমোরিতে। তাহলে ক্যাশ মেমোরিতে সার্চ করার টাইম অবশ্যই এই পেজ টেবিল সার্চ করার টাইমের চেয়ে অনেক কম। অনেক কম সময় লাগবে। তাহলে এখন আমাকে বলেন এরকম একটা লজিক্যাল অ্যাড্রেস আসবে, এরকম এই যে এখানে আসলে হচ্ছে 256, এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। হুম। তো প্রথমে আমি কি করতাম বলেন তো? প্রথমে আগে কি করতাম, এই 3 নাম্বার পেজ নাম্বারটা নিয়ে ফ্রেমে যেত। ম্যাপিং টেবিলে যেতাম, যে ফ্রেম। 7 নিয়ে এখানে বসাই দিতাম। হুম। এখন আমি আগে এটাতে যাব না, আগে আমি যাব ক্যাশ টেবিল, ক্যাশে যাব। এখানে যাব। তাহলে আমি 3 নিয়ে এই জায়গায় যাব। ওকে, দেখেন তো সার্চ করে 3 আছে কিনা? আছে। আছে। ফ্রেম নাম্বার কত? 7। 7। তাহলে টিএলবি তে যদি পেয়ে যাই তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে টিএলবি হিট। হিট মানে কি? টিএলবি তে পাওয়া গেছে। তাহলে এই ফ্রেম নাম্বারটা আমি টিএলবি থেকে নিয়ে এই জায়গায় সোজা বসাই দিই। হুম। আর এই 256 কি করব? সেম। কপি করে দেব। এই তো। হুম। তাহলে ফ্রেম নাম্বারটা বের করার জন্য আমাকে আর র্যামের পেজ টেবিল খোলাই লাগবে। কথা ক্লিয়ার? তাহলে যদি টিএলবি তে হিট হয় তাহলে টিএলবি থেকে ডাটা নিয়ে আমরা কি করে দিব? এখানে এখানে ডিরেক্ট বসিয়ে দেব। আচ্ছা, এরপরে ধরেন এইটাও ধরেন আছে সে b.exe 15 নাম্বার পেজটা র্যামের কোথায় আছে? 0। 0। এটাও সেভ করা আছে। এখন যদি এখানে যদি 3 এর জায়গায় 15 আসে, এখানে যাব 15 0, তাহলে এখানে 0 বসাই দেব। ঠিক আছে, দেখেন তো। হ্যাঁ। তাহলে টিএলবি থেকে হিট হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখন যদি এরকম আসে, এই জায়গায় যদি আসে 0 256, এখন কি হবে? এখন কি হবে দেখো তো। চেক করতে পাবে না। এই টেবিল সার্চ দিলাম, Default হবে। এখানে পাওয়া গেল না। তো টিএলবি তে না পাওয়া গেলে আমরা বলবো টিএলবি মিস। কি বলবো এটাকে? মিস। টিএলবি মিস। তাহলে টিএলবি তে মিস হয়েছে। এখন কিভাবে পাবো তাহলে? ওই যে আবার এখন। তাহলে এখন আমি র্যামে এসে এই টেবিলটা খুলবো। হুম। কোন জায়গায় যাব? 0 খুঁজবো 0 নাম্বার ঘরে নাকি? হ্যাঁ। প্রথমে আগে এখানে সার্চ করলাম টিএলবি মিস, পেজ টেবিল খুললাম, 0 নম্বরে দেখবো। 0 নাম্বার ঘরে গিয়ে কত লেখা? 5 5। তাহলে এই 5 কে আমি কি করব? এখানে বসে। এখানে বসাই দেব। কথা ক্লিয়ার হলো? হুম। তাহলে টিএলবি মিস হলে পেজ টেবিল ওপেন হবে, পেজ টেবিল থেকে এখানে বসাই দেব। আচ্ছা, এখন যদি এরকম আসে, এরকম যদি আসে 1 256, এখন কি হবে বলুন? বলেন। তাহলে প্রথম ওটাই হবে না স্যার। টিএলবি মিস 5, পেজ টেবিল খুললাম, একে এসে দেখলাম কিছু লেখা নেই। হুম। তার মানে কি? পেজ ফল্ট নাকি? এখানে কিছু না পাওয়াকে আমি কি বলবো? Page পেজ fault। ফল্ট। এই যে লিখে রাখি পেজ ফল্ট। তাহলে এখন পেজ ফল্ট হলে কি করতে হবে জানো? হার্ড ডিস্ক থেকে ওই ফ্রেমটাকে তুলে এনে র্যামের কোথাও রাখতে হবে। রেখে কি করব? এখানে কি করব? ধরেন 1 নম্বর পেজটাকে আমি এখানে এনে রাখবো। তাহলে এখানে কত লিখবো? 3। 3। এখন কি এখানে 3 বসানো যাবে? যাবে? তাহলে স্টেপটা কি পুরো ক্লিয়ার হলো? হুম। প্রথমে টিএলবি তে যাব, টিএলবি থেকে পাওয়া গেলে টিএলবি থেকে ফ্রেম নাম্বার বসাই দিব। টিএলবি তে যদি হিট না হয়ে মিস হয়, ম্যাপিং টেবিল। পেজ টেবিল খুলবো। পেজ টেবিল সরি। পেজ টেবিলে যদি পাওয়া যায় তাহলে পেজ টেবিলে বসাই দিব। না পাওয়া গেলে আর যদি পেজ টেবিলও না পাই, পেজ ফল্ট, তাহলে কি করতে হবে? তখন এরকম হার্ড ডিস্ক থেকে বসাই পেজটাকে দিতে- র্যামে আনতে হবে। হুম। র্যাম থেকে এটাকে কি করতে হবে? এখানে বসাতে হবে। বসাইতে হবে এখানে। তারপরে এখানে বসানোর পরে কি করবো আমরা? তারপর আমি এখান থেকে ম্যাপিংটা বসাবো। তাহলে পুরো প্রসেসটা ক্লিয়ার? হুম। তাহলে এই যে ফুল সিচুয়েশনটা, এটা যদি আমি আপনাকে একটা ছবি দিয়ে এক্সপ্লেন করতে বলি, দেখেন তো এখানে আমার ছবিটা আছে কিনা আমি জানি না।
এখানে ফুল পিকচারটা নাই, পিকচারটা হবে এরকম। ও পিকচারটা এখানে লোড দিচ্ছে না, এই ছবিটা দেখালে আমাদের কাজ শেষ। এই ছবিটা আছে কোনো জায়গায়, কোনো জায়গায় আছে, সেটা আছে। এই যে ছবি আছে। দেখেন এই ছবিটা বোঝা যায় কিনা, দেখেন এই ছবিটা দেখেন, আমরা যা বলছি এটা ঠিক আছে কিনা। এই যে প্রসেসরের কাছ থেকে কি আসলো, এই যে লজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে কি আছে, পেজ নাম্বার আর অফসেট নাকি, ওটা ডি দিয়ে লিখছে, ডি দিয়ে আমরা ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। প্রথম আমি পেজ নাম্বারটা নিয়ে কই গেছি, কোথায় গেছি, টিএলবিতে। টিএলবি যদি হিট হয় তাহলে ফ্রেম নাম্বার এখান থেকে পেয়ে যাবো। আর অফসেট করতে আসে ফিজিক্যাল এটা কপি নাকি, অফসেট তো জাস্ট কপি হয় নাকি, এটা তো চেঞ্জ করার কিছু নাই। তাহলে আমার লজিক্যাল থেকে ফিজিক্যাল হয়ে গেল। যদি টিএলবিতে মিস হয়, এই যে যদি মিস হয়, যে মিস হয়, মিস হলে কই যাবো, পেজ টেবিল। তাহলে পেজ টেবিল থেকে কি আসবে, ফ্রেম নাম্বার আসবে। ফ্রেম নাম্বার আসবে। আচ্ছা যদি এইখানেও যদি ফল্ট হয়, এই টিএলবি পরে এখানে যদি ফল্ট হয়, মানে এখানে যদি আমি পেজ ফল্ট হয় তাহলে কি করব, তাহলে কোথায় যাব, হার্ড ডিস্কে যাব নাকি, হার্ড ডিস্ক থেকে ডাটা কোন জায়গায় লোড করব, র্যামে লোড করব। তারপর এই পেজ টেবিলটাকে কি করতে হবে, আপডেট করব। আমার লেখা তো বাজে না, লেখা বাজে হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা কি করব, এখান থেকে পেজ টেবিল থেকে কোথায় কি করব, এটাকে আমরা আপডেট করব। তারপরে আমরা কি করব, এখান থেকে ফ্রেম নাম্বারটা পাবো। তাহলে ফুল পিকচারটা পাওয়া গেল কিনা দেখেন। তো এরকম যদি ছবি দিয়ে এক্সপ্লেইন করতে বলি, নিজের ভাষায় করতে পারবেন, নিজের ভাষায় করতে পারবেন। এই যে এই ছবিটা দিয়ে যদি নিজের ভাষায় এক্সপ্লেইন করতে বলি যে টিএলবি সহ কিভাবে অ্যাড্রেস ট্রান্সলেশন হয়, এই প্রসেসটাকে আমরা বলি অ্যাড্রেস ট্রান্সলেশন। এই যে লজিক্যাল থেকে আমরা কি করবো বলেন তো, ফিজিক্যাল, এটাকে আমরা কি বলবো, অ্যাড্রেস ট্রান্সলেশন। আচ্ছা বলেন তো সব পেজ একবারে লোড হয়েছে নাকি অন ডিমান্ড, অন ডিমান্ড। সেজন্য এই পুরো টেকনিকটাকে আমরা বলি হচ্ছে ডিমান্ড পেজ। আচ্ছা আপনাদের মাথায় একটা কোশ্চেন আসেনি যে টিএলবি অ্যাড করাতে সার্চিং কমপ্লেক্সিটি বাড়লো কিনা, টিএলবি অ্যাড করাতে সার্চিং কমপ্লেক্সিটি বাড়ছে কিনা। আগে তো খালি পেজ টেবিল সার্চ করছিলাম না, ওই কিন্তু টিএলবি সার্চিং কমপ্লেক্সিটি অ্যাড হলো না। এইখানে সার্চিং করার কমপ্লেক্সিটি কত, কে বলতে পারবেন, এখানে সার্চ কমপ্লেক্সিটি, এইটার সাইজ কিন্তু ফিক্সড। এটা কিন্তু আপনি কিন্তু চাইলে এটারে 1000 2000 এন্ট্রি দিতে পারবেন, এটা সাইজ কিন্তু ফিক্সড না। ধরেন এখানে এন্ট্রি আছে টোটাল, এখানে এন্ট্রি আছে 512টা, এখানে সর্বোচ্চ এন্ট্রি কয়টা আছে ধরেন 512। তাহলে আপনার ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি কি হবে, অর্ডার অফ 512 নাকি, কারণ b.exe 15 নম্বর পেজ তো এইখানেও থাকতে পারতো লেখা, তার মানে পুরোটা সার্চ করা লাগবে না। তাহলে এটা আবার একটু সিকোয়েন্সিয়াল সার্চ হয়ে যাবে না নাকি। এই সার্চ টাইমটা কমানোর জন্য আমরা টেকনিক করছি জানেন, এই প্রত্যেকটা ঘর থেকে দেখেন ভালো করে, এই প্রত্যেকটা ঘর থেকে একটা করে বাস লাইন আছে কানেক্ট, এই যে এই প্রত্যেকটা ঘর থেকে একটা করে বাস ফিজিক্যাল লাইন এইভাবে কানেক্টেড। তো আপনি যখন এইখানে কোনো একটা সার্চ ডাটা দিবেন, দেখেন কি হবে, কি হবে দেখেন তো, আপনি যখন কোনো একটা সার্চ করার জন্য ডাটা এই লাইনে দিবেন, কি হবে ঘটনা, এই প্রত্যেকটা রোতে একবারে প্যারালালি এন্ট্রি দিবে না ডাটা নাকি। তাহলে এখন বলেন তো আপনার সার্চিং টাইম কি আর অর্ডার এন থাকবে নাকি অর্ডার 1 হয়ে যাবে, অর্ডার 1 হয়ে যাবে। তার মানে এই প্রত্যেকটা ঘর থেকে একটা করে ফিজিক্যাল বাস লাইন এই সার্চ লাইনের সাথে কানেক্টেড। সো একবারে সবগুলা ঘরে একসাথে সার্চ করা হয়। তো আপনি যখন এখানে দিবেন কোনো একটা সার্চ ডাটা, এই একবারে সবগুলা ঘর কি হবে, প্যারালালি সার্চ হবে। তাহলে প্যারালালি সার্চ হলে এইটার সার্চিং কমপ্লেক্সিটি কি হয়ে গেল বলুন তো, অর্ডার অফ 1। বুঝা গেল কেন? জি স্যার। এখন আপনাকে যদি বলি যে এখানে চাইলে কি আরেকটা রো অ্যাড করতে পারবেন কিনা বলেন তো, যে আমার ইচ্ছা হলো যে আরে টিএলবি তো অনেক ফাস্টার, না স্যার, সুপার ফাস্ট সার্চ হয়, আমি এক কাজ করি এখানে একটা রো বানাই দিই, না পারবো না না রো বাড়তে পারবো না কেন বলেন তো, পারবেন আপনি
কারণ আপনি যদি এখানে রো একটা অ্যাড করতেন তাহলে এই ফিজিক্যাল এই বাস লাইন কিভাবে দিবেন? তাই তাহলে তারপরে সিপিইউ খুলে মাইক্রোপ্রসেসর খুলে কি করতে হবে? না এটা তো মাইক্রোস্কোপিক ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে কি করতে হবে? ঝালাই দিয়ে একটা লাইন তৈরি করতে হবে। এটা কি সম্ভব? সম্ভব না। তার মানে এটা fixed এই থাকবে। টিএলবি কিন্তু এক্সটেন্ডেবল না। অনেক সময় আমি প্রশ্ন করি যে টিএলবি কে কিভাবে এক্সটেন্ড করা যায়, তখন অনেকে অ্যান্সার দিয়েছে হ্যাঁ স্যার ক্যাশ মেমোরি এটা ফাস্টার, চাইলে আমি রো অ্যাড করে নিতে পারি, না। তাহলে আমার সুপার ফাস্ট চাইলে পারফরম্যান্স। fixed, এটা চাইলে কিন্তু রো অ্যাড করা যাবে না, কারণ এখানে আপনি চাইলে কিন্তু কি বাস লাইন অ্যাড করতে পারবেন। তো যেহেতু প্যারালালি সার্চ করা যায়, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি। যে মেমোরিতে এরকম প্যারালালি সার্চ করা যায় প্রত্যেকটা ঘরে, এটার আরেকটা নাম কি? অ্যাসোসিয়েটিভ মেমোরি। ঠিক আছে, তাহলে টিএলবি সহ আমাদের হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন আমরা দেখলাম কিসে? ডিমান্ড পেজিং এর ক্ষেত্রে। তাহলে আমরা কি কি দেখলাম? অ্যাড্রেস ট্রান্সলেশন কিভাবে করতে হয়, সিস্টেমটা কি, ডিমান্ড পেজিং, সব পেজ একসাথে আনি দেখে অন ডিমান্ড যায়। তো যেগুলা পেজ বেশি বেশি ইউজ হয় সেগুলা ফ্রেম নাম্বার কই চলে যায়? টিএলবি। তাহলে আগে টিএলবি সার্চ হয়, তারপরে পেজ টেবিল সার্চ হয়, আর তা না হলে হার্ড ডিস্ক থেকে ডাটা আনতে হয়। ঠিক আছে, কথা ক্লিয়ার করে দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আর করা হবে শেষ। স্যার আরো অনেক ধরনের পেজে আপনাদের সাউথ ইস্টে পরে দেখলে আপনার টাইম নিয়ে কনফিউশন লেগে যায় যে আমি কিছু যেন শেষ করতে পারবো কি পারবো না। সেই জন্য আমি কি করতেছি, মেজর কন্টেন্ট আগে পড়াচ্ছি, তারপরে যদি দেখি আমাদের অনেক সময় আছে তখন আমি আবার কি করবো, শর্ট কন্টেন্টে ব্যাক করবো। ঠিক আছে, তো মেজর কন্টেন্ট পড়া যাচ্ছে এই চ্যাপ্টারের। ও একটা আগামী দিন কি পড়াবো এটা বলে দিই। আগামী দিন না পরীক্ষা বলুন। হ্যাঁ, পরীক্ষা পরে তো ক্লাস করবো, পরীক্ষা তো বেশি করবো। হ্যাঁ, পরীক্ষা তো বেশি করবো স্যার টাইম তো লাগে না, 2 ঘন্টার ক্লাস, পরীক্ষা দিয়ে যদি চলে যান 2 ঘন্টার ক্লাসের যে কন্টেন্ট আমি কোথায় কাজ করবো, করতে পারবো না। আচ্ছা, ওই যে যেটা বললাম এগুলো হচ্ছে র্যামের নাম্বার অফ ফ্রেম। ঠিক আছে, এই ঘরে ডাটা আছে, ডাটা আছে, ডাটা আছে, একটা ফ্রেমও খালি নেই। এখন যদি একটা নতুন ফ্রেম আনতে হয় র্যামে কি করবেন? র্যামে কোনো জায়গা খালি নেই, মানে র্যামে কোনো জায়গা খালি নেই। তার মানে এখন যদি এখানে নতুন একটা পেজ আনতে চান কি করবেন? উপায় কি? এই রুমে কোনো সিট খালি নেই। এখন একজন টিচার এসে ঢুকছে, তাকে বসতে জায়গা দিতে হবে, কি করবে? একজন উঠে গিয়ে একজনকে উঠাইতে হবে নাকি? কাকে উঠাবো? ভিক্টিম কে হবে? হু উইল বি দ্য ভিক্টিম? যা প্রায়োরিটি কম সে। আচ্ছা, তার মানে একজন বলছেন জেড প্রায়োরিটি কম, একজন বলছেন জার্সি জিপিএ কম। হ্যাঁ, আমি আবার বলতে পারি যে না আমার কাছে মনে হচ্ছে যে ওই যে ও ঘুমাইতেছে, কথা কথা। হ্যাঁ না, কেউ ঘুমাচ্ছে না, এমনি বলতে পারি। হ্যাঁ, যে ধরেন ওই যে ও ঘুমাইতেছে, তাহলে ওরে উঠাই দিই। তার মানে কোনো না কোনো একটা অ্যালগরিদম দিয়ে কি করতে হবে? একটা ভিক্টিম পেজ সিলেক্ট করতে হবে যারা কি করা যায় র্যাম থেকে তাড়ায় দেওয়া যায় নাকি? কিভাবে র্যাম থেকে একটা পেজকে সরাই দিয়ে আরেকজনকে ঢুকাবো, এই টেকনিকটা আমরা আগামী ক্লাসে দেখব। মানে এটা আমাদের মেমরি ম্যানেজমেন্টের সেকেন্ড পার্ট। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা দেখবো কিভাবে। এটা কি ডিফারেন্ট অ্যালগরিদম? হ্যাঁ, অনেক আছে এখানে 3টি অ্যালগরিদম আছে, গন্তব্য পরীক্ষায় প্রশ্ন। ঠিক আছে, মানে আমরা আগামী দিন পেজ রিপ্লেসমেন্টের কিছু অ্যালগরিদম দেখাতে চাই। ঠিক আছে, হ্যাঁ, ডেডলকে করানো হয়েছিল ডেডলক ডিটেকশন, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে ডেডলক ডিটেকশন। আপনি তো ছিলেন ক্লাসে, ঠিক আছে, কিন্তু সবাইকে হেল্প করবেন। আপনিও বলেছেন, অনেকেই ছিলেন, আপনাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স মনে বেশি থাকে। এই আপনার নাম জানেন কি? সুবাতা। সুবাতা একটু আসেন, ওকে হেল্প করবেন।